একজন গ্রামের ছেলে, খুব মেধাবী এবং বুদ্ধিমান। সে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পেয়েছে। তাই লেখাপড়া করার জন্য তাকে এবার শহরে যেতে হবে। শহরের ভালো কোনো কলেজে যেয়ে ভর্তি হতে হবে। তাই ইমনের বাবা এবং তার বাড়ির লোকজন ইমনকে শহরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেবে সিদ্ধান্ত নেয়। ইমনের শহরে একটা খালার বাড়ি আছে। ইমনের সেই খালার নাম রবি। ইমনের বাবা সেদিন ইমনকে ডেকে বলে, তুই এবার পড়াশোনা করবি শহরে, যে তোর রবি খালার বাড়িতে থাকবি। আমি সব কথা বলে দিব, তুই তোর খালার বাসায় যেয়ে উঠবি। বাবার কথা মতো ইমনও রাজি হয়। ইমনের রবি খালার একটা মেয়েও আছে, মেয়ের নাম তিথি। কিন্তু মেয়েটা হোস্টেলে থাকে এবং তার তিথি খালা একাই তার বাড়িতে থাকে। ইমন আগে থেকেই সব ব্যাপারটাই জানে তার তিথি খালার ব্যাপারে। তার খালার একটা মেয়েও আছে। ইমনের বাড়ি থেকে পড়াশোনার জন্য ঠিক করে দেয় তার তিথি খালার বাড়ি যেতে। তারপর ইমন আর দেরি না করে শহরের উদ্দেশ্যে তার খালার বাড়ি যেতে লাগলো। তারপর ইমন তার খালার বাসার ঠিকানা অনুযায়ী শহরে পৌঁছে গেল এবং বাসার সামনে গিয়ে হাতের ল্যাগেজটা ফ্লোরে রেখে 5 মিনিট ধরে বেল বাজিয়ে যাচ্ছে ইমন, কিন্তু অপর পাশ থেকে কেউ দরজা খুলছে না। আর কয়েকবার কলিং বেল বাজাতেই 2 মিনিট পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। আপনি কে? আপনার সাহস তো কম না, আমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আমাকেই বলছেন আপনি কে? এটা আপনার বাসা? কিন্তু আমার জানা মতে তো এটা আমার খালার বাসা, আর তার একটি মাত্র মেয়ে আছে, অনেক পিচ্চি, আর সে হোস্টেলে থাকে। বাসায় তো কোনো কাজের মেয়েও নেই শুনেছি। কি, আমাকে আপনার কাজের মেয়ের মতন মনে হয়? আরে আরে, আমি আবার কখন তা বললাম? আপনার মতলবটা কি বলেন তো? এই বস্তাগুলো কি আপনার? হ্যাঁ আমার, কিন্তু এগুলো তো বস্তা না। আমার মনে হয় আপনার চোখে সমস্যা আছে। যান গিয়ে রবি খালাকে ডাকেন। মেয়েটা দাঁতে দাঁত চেপে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবার দরজা খুলে দিল। এবার রবি খালা এসেছে। ইমন তার খালার পায়ে হাত দিয়ে সালাম করলো এবং তার খালাকে বলল, কেমন আছো খালা? অনেক ভালো, তুমি কেমন আছো? ভালোই ছিলাম, কিন্তু তোমাদের বাসার কাজের মেয়েটা মুডটাই খারাপ করে দিয়েছে। এত রাগী মেয়েকে কাজে রাখো কেন? তুমি কার কথা বলছো? বাসায় তো আমি আর তিথি ছাড়া কেউ নেই। তিথি? হ্যাঁ, ওই তো তিথি। কি রে, তুই দূরে আছিস কেন? এখানে আয়। তিথি তার আম্মুর পাশে দাঁড়িয়ে রাগী চোখে তাকালো ইমনের দিকে। ইমন কিছুটা স্বস্তি নিয়ে বলল, ঠিক আছে, আমার রুমটা দেখিয়ে দাও, অনেকটা ক্লান্ত লাগছে, গোসল করতে হবে। তিথি, তুই মনকে তোর পাশের রুমটা দেখিয়ে দে, আর ট্যাবে পানি ভরে ফ্রিজ থেকে কিছু আইস এনে দে। ছেলেটা অনেক দূর থেকে এসেছে, ঠান্ডা পানিতে একটু ভালো লাগবে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান, এটাই আপনার রুম। লাগেজগুলো নিয়ে ভিতরে চলে গেল ইমন। তিথি রাগে ফুঁসতে লাগলো আর মনে মনে বলল, ইচ্ছে করছে ফ্রিজের বরফগুলো দিয়ে ছেলেটার মাথা ফাটিয়ে দিতে। তার বাসায় এসে তাকে বলে কিনা কাজের মেয়ে। যে করেই হোক, এর একটা না একটা বিহিত তাকে করতেই হবে। গোসল শেষে ফ্রেশ হয়ে খেতে আসলো ইমন। তিথি বুদ্ধি করে ইমনের সামনের চেয়ারটাতে চুইংগাম লাগিয়ে দিয়েছে, কিন্তু ইমন চেয়ারটা ঘুরে অপর পাশে তার খালার কাছে বসলো। তিথি বাম হাতের আঙ্গুল বুদ্ধিমত্ত করে ডান হাতে লাগালো। তিথিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আম্মু জোর করে তাদের সামনের চেয়ারটাতেই বসালো। কোনো মতে খাবারটা শেষ করে রুমে চলে আসলো তিথি। নিজের প্ল্যানে নিজেই ফেসে গেছে। জামার সাথে চুইংগাম লেগে বৃষ্টি হয়ে গেছে। নিজের উপরে এখন রাগ হচ্ছে তার। জামাটা চেঞ্জ করে আরেকটা পরে নিল। জ্যামে আটকা 10 ঘন্টা জার্নি করে ভীষণ ক্লান্ত লাগছে ইমনের। শরীরটা বিছানায় নেতেই পড়েছে। বিছানায় হেলান দিতে বই পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো দেখে রাত 12টা বাজে। সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিল। হঠাৎ একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দাঁড়াতে রুমের দরজায় হঠাৎ ফাঁক হয়ে গেল। ডিম লাইটের হালকা আলোয় একটা লম্বা ছায়া এসে পড়ল তার পায়ের সামনে। মুখ তুলে তাকালে দেখতে পেল সাদা পোশাকে একটা মেয়ে ভয়ানকভাবে হাসি দিল। চুলগুলো এলোমেলো ভাবে মুখের উপর ছড়ানো। ইমন কিছু না দেখার ভান করে বিছানায় বসলো। সামনে তাকিয়ে বলল, আচ্ছা বলেন তো,
আপনি ভূত না পেতনি? মেয়েটা লম্বা সুরে বলল, আমি আত্মা, এই রুমে আমি থাকি। তুই আমার রুমটা দখল করেছিস, আমি তোর ঘাড় মটকে দেব। সেটা তো বুঝলাম, কিন্তু আত্মার পায়ে স্যান্ডেল কোন কোম্পানির? কথাটা শুনে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো মেয়েটা, কিন্তু তার পায়ে কোনো স্যান্ডেল নেই। মুখ তুলে সামনে তাকিয়ে দেখলো কেউ নেই। কোথায় গেল লোকটা? হঠাৎ পিঠে কারো স্পর্শে চমকে উঠে পিছনে তাকালো। ইমন তার মুখের হাত দিয়ে বলল, আত্মারা কি মানুষ দেখে ভয় পায়? তিথি মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে বলল, আপনি আমাকে চিনলেন কি করে? আগে বলো, তুমি কি সত্যি তিথি নাকি তিথির আত্মা? আত্মা ফাত্তা কিছু না, আমি সত্যিই তিথি। তাহলে এতক্ষণ আত্মা হওয়ার অভিনয় কেন করছিলে? কই না, মানে থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কি বুঝেছেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তিথি ইমনের রুম থেকে বেরিয়ে বারবার নিজেকে ধিক্কার দিচ্ছে। তোকে দিয়ে কিছু হবে না রে তিথি, ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে বসে আছিস। ইমনকে সাহায্য করা নিয়ে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লো তিথি। পরদিন রেডি হয়ে কলেজে যাচ্ছে ইমন। নিজের কলেজ ছেড়ে নতুন পরিবেশে নতুন কলেজে আজ তার প্রথম দিন। রুবি খালা অবশ্যই আজকে কলেজে যেতে নিষেধ করেছিল, কিন্তু ইমন সেটা শুনেনি। রিক্সা নিয়ে 20 মিনিটের মাথায় কলেজের গেটে নামলো। ক্যাম্পাসের ভিতরে যেতে একদল ছেলে তাকে ঘিরে ধরলো। তাদের মধ্যে একজন ছেলে বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? ক্লাসে যাচ্ছি। ক্লাস তো করবেই, তার আগে আমাদের ক্লাসটাও করে নাও। আপনাদের ক্লাস মানে? আপনারা কি স্যার? অন্য আরেকটা ছেলে বলল, আমরা স্যার না ভাইয়া, আমরা তোমার স্যারের বাবা। এখন দয়া করে আমাদের কাজটা করে দাও। কি কাজ? এই তো লাইনে এসেছো। শোনো, তুমি এখান থেকে সোজা সামনের বিল্ডিং এর করিডোরে চলে যাবে। তারপর সেখান থেকে ডান দিকে ঘুরতেই দেখবে কয়েকটা মেয়ে আছে। তাদের মধ্যে প্রিয়া নামের মেয়েটাকে এই লেটারটা দিবে। আমার মনে হয় আপনি গেলে ভালো হবে। আপনি আমার চেয়ে ভালো চিনবেন। যা বলেছি তাই কর, নইলে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। ইমন আর কিছু না বলে লেটারটা হাতে নিল। ছেলেগুলো কথা মতো সেখানে যেতেই একদল মেয়ের দিকে চোখ পড়লো। সবগুলো মেয়েই অনেক স্মার্ট আর সুন্দরী, দেখেই বোঝা যাচ্ছে এরা বড়লোক ঘরের দোলালি। মেয়েগুলোর সামনে গিয়ে ইমন বলল, আপনাদের মধ্যে প্রিয়াকে? চোখ তুলে ব্রুকুসকে তাকালো মেয়েগুলো। তাদের মধ্যে একজন বলল, তুই চিনিস প্রিয়াকে? মেয়েটার তীক্ষ্ণ কণ্ঠ আর ধারালো চাহনিতে ইমন কিছুটা ভয় পেয়ে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এই লেটারটা প্রিয়া নামের মেয়েটাকে দিয়েছে। কে দিদি বলেছে? আমি চিনি না, ওইখানে একদল ছেলে আছে, তারা। ঘাড় ঘুরিয়ে পিছনে ইশারা করে বলল। মেয়েটা বিদ্যুৎ গতিতে হাত থেকে লেটারটা নিল। বাজ খুলে পরে আগুন চোখে তাকালো তার দিকে। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে চিঠিটা নিয়ে জুড়ে জুড়ে পড়তে লাগলো, কেনাই কিছু। হাত দিয়ে কাগজটা মুড়ে ইমনের মুখে ছুঁড়ে মারলো। রাগি চোখে তাকিয়ে বলল, কি চাই তোর? আপনি ভুল বুঝছেন, এটা আমার চিঠি না। আমাকে একজন এটা আপনাকে দিতে বলেছে। তুই জানিস আমি কে? আমার বাবা এই এলাকার এমপি। আর তুই কি লিখেছিস? আমাকে কিস করতে চাস? খাওয়াচ্ছি তোকে কিস। মেয়েগুলো তাকে এলোপাথারি ভাবে মারতে লাগলো। কিছুক্ষণ পর প্রিয়া সবাইকে থামিয়ে বলল, তোকে দেখে কলেজে নতুন মনে হচ্ছে, তাই অল্পতেই ছেড়ে দিলাম। তবে ভবিষ্যতে এ ধরনের ভুল করলে সোজা হওয়ার অবস্থায় থাকবি না। প্রিয়ার পিছু পিছু মেয়েগুলো চলে গেল। ঠোঁটের কোণে রক্ত মুছে অস্ফুটভাবে হাসি দিল ইমন। স্যারটা ঝেড়ে ক্লাসের দিকে রওনা হলো। ক্লাসে যেতে স্যার তাকে সামনে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, ওর নাম ইমন, আমাদের কলেজে নতুন, অনেক মেধাবী ছাত্র। আর যেহেতু ইমন এখানে নতুন, তাই আমি আশা করব তোমরা ওকে সব বিষয়ে সাহায্য করবে। ক্লাসের সবাই ইমনের দিকে তাকিয়ে স্যারের কথায় তাল মেলালো। সামনের বেঞ্চিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ সেখানে বসা মেয়েগুলোর উপর চোখ পড়লো ইমনের। এরা তো তখনকার সেই মেয়েগুলো। এরা কি তার সাথেই পড়ে নাকি? খানিকটা হকচকিয়ে পেছনে একটা বেঞ্চে গিয়ে বসলো। পাশ থেকে একটা ছেলে বলল, হাই ব্রো। হাই।
তোমার নামটা কিন্তু অনেক সুন্দর। থ্যাঙ্কস। আমি সাদিক। ও আচ্ছা, এখন ক্লাস চলছে, পরে কথা বলি। ওকে, ক্লাস শেষে কথা বলবো। প্রিয়া পিছন ফিরে একবার ইমনের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলল। স্যার চলে যেতেই দুজন মেয়ে ইমনের পথ আটকে দাঁড়ালো। জি, কিছু বলবেন? বলার জন্যই তো ওরা তোর পথ আটকিয়েছে। কি বলবেন? কলেজের নতুন ছাত্র হিসেবে তোকে এখানকার নিয়মকানুনগুলো বুঝিয়ে দিতে হবে না? কলেজের নিয়মকানুন সব আমার জানা আছে। কিন্তু এখানকার নিয়ম তোর জানা নেই। এখানে সবকিছু চলে আমার নিয়মে। আমি যা বলি সবাইকে তাই করতে হয়। আর না শুনলে তার অবস্থা কি হতে পারে তার কিছুটা হয়তো তুই বুঝতে পেরেছিস। প্রিয়ার কথায় তুমি কিছু মনে করো না, আসলে বাবা এমপি তো, তাই একটু ক্ষমতা গরম দেখায়। কলেজের সবাই কেন সবকিছু সহ্য করে? সবাই মিলে প্রতিবাদ করলেই তো হয়। তবু কিছু হবে না। এর আগে অনেকে এরকম করার চেষ্টা করেছে, তাদের সবার অবস্থা হসপিটালে না হয় জেলে হয়েছে। কয়েক কদম যেতেই একটা তালাবদ্ধ রুমের দিকে নজর গেল ইমনের। ছাদিকে চোখাভাবে জিজ্ঞেস করলো, এই রুমটা এমনভাবে তালাবদ্ধ কেন? আরে এসব বাদ দাও তো, এত কিছু জানার প্রয়োজন নেই। পড়াশোনা করতেছিস, এটাই ফোকাস করো, অন্যদিকে মনোযোগ দেওয়া ঠিক হবে না। টানতে টানতে তাকে সেখান থেকে নিয়ে আসলো সাদিক। ক্যাম্পাসে এসে দুজন আলাদা হয়ে বাসায় রওনা হলো। হঠাৎ হাঁটা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে পড়লো ইমন। ফোনটা পকেট থেকে বের করে কাউকে একটা ভিডিও সেন্ড করলো। বাসায় যাওয়ার জন্য রিক্সা ঠিক করে উঠতেই কোথা থেকে যেন তিথি দৌড়ে এসে রিক্সায় উঠে বসলো। এ কি তিথি, তুমি এখানে? আমি আপনার কলেজের পাশেই আমার কলেজ। ও, কিন্তু তুমি আমাকে কি হয়ে দেখলে? আপনার জন্য অপেক্ষা করছিলাম, পরে দেখলাম আপনি রিক্সা করে চলে যাচ্ছেন, তাই দৌড়ে উঠে পড়লাম। কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করছিলে কেন? আম্মুর থেকে শুনলাম আপনি নাকি এই কলেজে ভর্তি হয়েছেন, তাই ভাবলাম একসাথেই যাই। ও আচ্ছা, ভালো করেছো। এখন একটু দূরে সরে বসো। এভাবে গা ঘেঁষে বসে আছো কেন? তিথি মন খারাপ করে একটু সরে বসলো, আর তার রাগে তার গাল লাল হয়ে যাচ্ছে। এমন কেন লোকটা? এমন ভাবে বললেন আমি যেন তার গায়ের উপর উঠে পড়েছি। তিথির ভিড় করে কথাটা হালকা কানে আসলো ইমনের। মুখটা তার ঘুরে খানিকটা হাসো মুখে বলল, রাগ করলেন নাকি? আমার রাগ করাতে আপনার কি? তা অবশ্যই ঠিক, আমার কি? তুমি রাগো, আরো বেশি করে রাগো। রাগলে তোমাকে খুব একটা খারাপ দেখায় না। তিথি চোখ গরম করে তাকালো ইমনের দিকে। ইচ্ছে করছে রিক্সা থেকে লাফ দিয়ে নেমে যেতে, ক্লাস ফাঁকি দিয়ে তার জন্য অপেক্ষা করাটাই ভুল হয়েছে। বাসার নিচে এসে পড়েছি, নামো। তিথি রিক্সা থেকে নেমে হন হন করে ভিতরে চলে গেল। রিক্সার ভাড়াটা মিটিয়ে বাসার ভিতরে আসলো ইমন। ড্রয়িং রুম দেখে রুবি খালা ডেকে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেরিয়ে দিচ্ছি। 2 লুকমা ভাত মুখে দিতেই রুবি খালা বাটি থেকে সবজি দিল। এটা তার প্রিয় খাবার। মুরগির মাংস ছোট ছোট পিস করে কয়েক রকমের সবজি দিয়ে ভাজি করেছে। ইমন তার খালার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তিথি কোথায়? সে খাবে না? ওর কোনো ঠিক ঠিকানা নেই, যখন খুশি খাবে। তবু একসাথে খেলে ভালো হতো। ওর নাকি এখন খিদে লাগেনি, তাই পরে খাবে। ও আচ্ছা। ইমন, একটা কথা ছিল। বলো। জানোই তো তিথির সামনে এসএসসি পরীক্ষা। হোস্টেল থেকে আসার পর কত করে বললাম একটা প্রাইভেট নিতে, কিন্তু সে নাকি বাসায় পড়বে। আর এই মুহূর্তে টিউশনি দেওয়ার মতো সেরকম কোনো টিচারও পাচ্ছি না। এখন তুমি যেহেতু এসে পড়েছ, তাই বলছিলাম মেয়েটাকে যদি একটু সময় দিতে। ঠিক আছে, আমি পড়াবো তিথিকে। এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তাছাড়া তিথি তো আমার বোনের মতোই। অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে অনেক বড় টেনশন থেকে বাঁচালে। আর একটু ভাজি দেই তোমাকে? না, আর লাগবে না, আমার খাওয়া শেষ। হাতটা ধুয়ে নাস্তার টেবিল থেকে উঠে পড়লো। ল্যাপটপ বের করে প্রয়োজনীয় কিছু কাজ করে নিল। 2টা মেল করে, একটা তার বাসায় আর একটা তার বন্ধুদের পাঠিয়ে দিল। বিছানায় আধশোয়া হয়ে প্রথম দিনের কলেজে তার ঘটে যাওয়া বিষয়টা নিজে ভাবতে লাগলো। ঘটনা তার কাছে খারাপ লাগছে না, বরং আরও ভালো লাগছে, কারণ এটা তার জন্য অনেক বড় সাহায্য করবে। অপ্রকাশিত হলেও অপ্রয়োজনীয় নয়। রাতের বেলা ডিনারটা সেরে বিছানায় বসে রেস্ট নিচ্ছিল ইমন। তখন তিথি আসলো রুমে।
শুনলাম আপনি নাকি এখন থেকে আমাকে পড়াবেন। হুম, ঠিকই শুনেছ। কখন পড়াবেন? তোমার যখন ইচ্ছা। তাহলে আজ থেকে প্রতিদিন রাতে পড়াবেন। আজ থেকেই? কেন, কোনো সমস্যা? সমস্যা থাকলে কাল থেকে পড়বো। না, সমস্যা নেই, তুমি বই নিয়ে আসো। ওকে, আপনি 2 মিনিট অপেক্ষা করেন, আমি 1 মিনিটের মধ্যে আসছি। রুমে গিয়ে ফিজিক্স আর ম্যাথ বই নিয়ে আসলো তিথি। বইগুলো ইমনের দিকে বাড়ি দিয়ে বলল, স্যার এই নিন। স্যার মানে? আমাকে ভাইয়া বলে রাখবে, আমি তোমার বড় ভাই। কিসের বড় ভাই? আপনি কি আমার মায়ের পেটের ভাই নাকি? আমি তো তোমার খালাতো ভাই। খালাতো ভাই হয়েছেন তো কি হয়েছে? আমি ভাইয়া টাইয়া বলতে পারবো না, স্যার বলেই ডাকবো। ওকে, তোমার যা ইচ্ছে ডেকো, এখন পড়ায় মনোযোগ দাও। প্রথম দিন বলে কিছু পড়িয়ে ছুটি দিয়ে দিল তিথিকে। আজ বড্ড তাড়াতাড়ি চোখ দুটো লেগে আসছে। বিছানায় শুয়ে নিজের অজান্তেই এক সময় ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। চোখে আলোর ঝলকানিতে ঘুম ভেঙে গেল ইমনের। বারান্দার দিকে জানালার পর্দা সরানো, সেখানে দিয়েই সূর্যের আলো চোখে আসলো। বিছানা থেকে উঠতেই পাশের টেবিলে রাখা চায়ের কাপে চোখ গেল। কাপটা তুলে নিচে লাল রঙের ছোট একটি চিরকুট দেখতে পেল। মাননীয় স্যার, আপনার ঘুম ভাঙলে তাড়াতাড়ি চাটা শেষ করে ফ্রেশ হয়ে বাইরে আসবেন নাস্তা করার জন্য। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাকে কলেজে পৌঁছে দিতে হবে, তবে রিক্সা ভাড়াটা আমি দিব। চিরকুটটা পরে মনে মনে একটু হাসলো ইমন। চা শেষ করে ফ্রেশ হয়ে নিল। রিক্সা করে তিথিকে নিয়ে কলেজে যাচ্ছে। আজ তিথি ইচ্ছে করেই একটু সরে বসছে। ইমন তার দিকে মুখ করে বলল, এত কিনারে গিয়ে বসে আছো কেন? পড়ে যাবে তো। পড়বো না, আমি ঠিক আছি। সেটা তো তোমার বাঁকা হয়ে বসে থাকা দেখেই বোঝা যাচ্ছে। এদিকে এসো, ভালো করে বসো। তিথি আর কিছু না বলে ইমনের কাছে গিয়ে বসলো। কিছুক্ষণ পর ইমনের কলেজে আসতেই সে নেমে পড়লো। ভাড়াটা দিতে চাইলেও তিথি জোর করে রিক্সাওয়ালাকে নিয়ে চলে গেল। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কলেজের ভিতরে চলে আসলো। হঠাৎ সাদিক এসে তার হাত ধরে ক্যাম্পাসের এক কোণে নিয়ে গেল। ইমন হাতটা ছাড়িয়ে অবাক হয়ে বলল, এখানে টেনে আনলে কেন? কিছু হয়েছে? কিছু হয়নি, তবে হবে, সেজন্য তো তোমাকে এখানে নিয়ে আসলাম। মানে? রাজ ভাইয়া কলেজে এসেছে। রাজ ভাইয়া এসেছে কলেজে। রাজ ভাইয়াটা আবার কে? আসতে বলো, কেউ শুনে ফেললে সমস্যা হবে। রাজ ভাই আমাদের কলেজে একসময় অনেক বড় নেতা ছিল। উনি রাজনীতি করে। প্রিয়াও আগে তার দলে থেকে কাজ করত, কিন্তু হঠাৎ প্রিয়ার বাবা এমপি হয়ে যায়। প্রিয়া তার দল ছেড়ে নিজে এখন কলেজের সবকিছু। তাই প্রিয়ার উপর রাজ ভাইয়ের অনেক রাগ। তিনি যেদিন কলেজে আসেন সেদিন 2 দলের মধ্যে মারামারি লাগবেই। চলো তো দেখে আসি। এখন যাওয়াটা ঠিক হবে না, ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি ঠান্ডা হবে, তারপর যাওয়া যাবে। ওকে। কলেজে প্রিয়া আর রাজের দলের মধ্যে মারামারি লেগেছে। চারদিকে সবাই পালানোর জন্য ছুটাছুটি করছে। মাঝে মাঝে গুলির আওয়াজ আসছে। হঠাৎ পুলিশ চলে আসলো। কয়েকটা ফাঁকা গুলি করে কয়েকজনকে আটকাতেই সবাই মারামারি বন্ধ করে পালানো আরম্ভ করলো। আটক করা কয়েকজনকে উঠিয়ে নিয়ে পুলিশ চলে গেল। আপাতত পরিস্থিতি আয়ত্তে থাকলেও যে কোনো সময় আবার মারামারি লাগতে পারে। আজ আর ক্লাস করা হবে না। কলেজের বাইরে আসতে দেখলাম তিথি কিছুটা দূরে রিকশার উপর বসে আছে। আমি কাছে গিয়ে কপালটা ভাঁজ করে বললাম, কার জন্য অপেক্ষা করছো? কার জন্য আবার? আপনার জন্য। আপনাকে একা রেখে আমি বাসায় ফিরবো? সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার কলেজ তো আরো 1 ঘন্টা পরে ছুটি হওয়ার কথা। না, মানে আসলে আজকে 2টা ক্লাস হয়নি। ও। তিথির পাশে উঠে বসলো ইমন। রিক্সা তার আপন গতিতে চলছে। তিথি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ক্লাস ফাঁকি দিয়ে পালিয়ে আসাটা সে ধরতে পারেনি। মুখ তুলে ইমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনাদের কলেজের ভেতর দেখলাম সবাইকে ছোটাছুটি করতে, কিছু হয়েছিল কি? তেমন কিছু না, ছোট একটা ঝামেলা বেঁধেছিল। আপনি তখন কোথায় ছিলেন? আমি তো অন্যখানে ছিলাম, মারামারি আমি দেখিনি। ভালো করেছেন। এরপর যখনই ঝামেলা হবে আপনি অন্য জায়গায় থাকবেন। এসব মারামারি আমার পছন্দ না। কখনো কখনো, কিন্তু ভালোর জন্য কখনো কারো গায়ে হাত তুলতে হয়। সমাজের ভালোর জন্য কিছু জঞ্জাল কুড়াসহ উপড়ে ফেলতে হয়। মানুষকে আঘাত আর খুন করে কখনো ভালো কাজ হতে পারে না। মানুষের জীবনের চেয়ে বড় কিচ্ছু হতে পারে না।
তিথির কথা শুনে ইমন কিছুটা অন্যমনস্ক হয়ে গেল। রিকশায় হাত রেখে উপরের দিকে তাকিয়ে বলল, ঠিকই বলেছো তুমি, সত্যি মানুষের জীবনের চেয়ে বড় কিছু হতে পারে না। আচমকা ইমনের এমন আড়ষ্ট ভাব তিথির মনে কিছুটা চিন্তা উদ্রেক ঘটালো। হঠাৎ এমন নীরবতায় মনে খানিকটা সংকোচের আবির্ভাব হচ্ছে। মনে হচ্ছে এগুলো তার মুখের কথা নয়, অনেক সময়ের জমানো অনুভূতি। রিকশার ভাড়া মিটিয়ে তিথিকে নিয়ে বাসায় চলে আসলো ইমন। কাঁধের ব্যাগটা বিছানায় রেখে শাওয়ার নিতে গেল। শরীরে স্পর্শ করা প্রতিটি পানির ফোঁটা আজ যেন চমকে উঠেছে সে। বারবার বুকটা ফাটা আর্তনাদ ঘন্টার মতো বাজছে তার কানের কাছে। গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে। প্রায় ঘন্টা খানিকের মতো শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলো। তিথি ইমনকে ডাকার জন্য তার রুমে এসে দেখলো সে এখনো তৈরি হয়নি। খানিকটা উদাস গলায় বলল, আপনি এখনো ফ্রেশ হননি? আম্মু সেই কখন থেকে আপনার জন্য খাবার নিয়ে বসে আছে। আর 2 মিনিট লাগবে, আমার ড্রেসটা চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি আসেন, আমি কিন্তু 2 মিনিটের বেশি অপেক্ষা করতে পারবো না। 1.5 মিনিটের মাথায় পোশাক পাল্টে খাবার টেবিলে আসলো ইমন। তিথি তার আম্মুকে বসতে বলে নিজেই ইমনের প্লেটে ভাত বেড়ে দিল। তার আম্মু মিসেস রুবি হঠাৎ মেয়ের এমন ব্যবহারে সে অবাক হয়ে বলল, আজকে সূর্য পশ্চিমে ডুবেছে নাকি? তিথি তার আম্মুর কথার উত্তরে বলল, আম্মু, সূর্য প্রতিদিন পশ্চিমেই ডুবে, পূর্বে না। সেটা তো আমি জানি, কিন্তু তোর হঠাৎ কি হলো? আজ কলেজ থেকে এসে নিজে রান্নাঘরে গিয়ে রান্না করলি, এখন আবার আমাদের খাবার বেড়ে খাওয়াচ্ছিস, কাহিনী কি বলতো? তুমি এভাবে বলতে পারলে? আমি তোমার মেয়ে না? তুই আমার মেয়ে বলেই তো তোকে আমার ভালো করে জানা আছে, কিন্তু একটা বিষয় নিশ্চয় আছে। বিষয় টিষয় কিছু না, তুমি চুপচাপ খাও তো। তোমার জন্য আমার স্যারটা ঠিকমতো খেতে পারছে না। তিথির এমন কথায় খাবার মুখে নিয়ে কেসে উঠল ইমন। তিথি গ্লাসটা এগিয়ে দিতে ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে ফেলল। মিসেস রুবি চোখ দুটো গোল গোল করে তাকালো ওর মেয়ের দিকে। কোনো মতে খাবারটা শেষ করে সেখান থেকে উঠে আসলো ইমন। রাতে বই খাতা নিয়ে তিথি তার কাছে পড়তে আসলে ইমন ধমক দিয়ে বলল, তখন খালার সামনে ওভাবে কথাটা বললে কেন? কিভাবে বললাম? আমি তো আপনাকে স্যার বলেই রেখেছি। খালার সামনে কেন স্যার বলতে হবে? আর স্যার বলছো ঠিক আছে, ওইভাবে ন্যাকামো করে বলার কি আছে? শুধু স্যার বললেই তো পারো। ঠিক আছে, এখন থেকে শুধু স্যার বলবো, শুধু স্যার। শুধু স্যার মানে ইয়ার কি করো আমার সাথে? তিথি বিড়বিড় করে বলল, ওকে, শুধু স্যার। আবার সরি স্যার। এখন গতকাল যেসব বুঝিয়ে দিয়েছি তার সবগুলো খাতায় লিখবে, তারপর নতুন পড়া। স্যার, আপনি কি কখনো প্রেম করেছেন? মানে কখনো কি কাউকে পছন্দ হয়েছে? এসব আজে বাজে কথা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও। বলেন না একটু। একদম চুপ, পড়তে বসো। ইমনের ধমক শুনে তিথি চুপ হয়ে গেল। আস্তে করে বলল, গতকাল আমি কিছু বুঝতে পারিনি। সেটা এতক্ষণ বললেই তো পারতে। ঠিক আছে, এখন আবার বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। তিথিকে পড়া বোঝাতে বোঝাতে রাত 10টা বেজে গেল। মিনিমাম 10-12 বার একই পড়া তাকে বোঝাতে হচ্ছে। ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ছে ইমন। একটা দুর্বল স্টুডেন্টকে বোঝাতেও এত সময় লাগে না। বুঝতে পারছেন না এটা কি তার নিজের দোষ নাকি তিথির? অবশ্যই তিথি তো অনেক মেধাবী একজন ছাত্রী, হয়তো তার নিজের অপারগতা এটা। ল্যাপটপটা হাতে নিয়ে অন করতেই ফোনটা বেজে উঠল। সাদিক ফোন করেছে। ফোনটা রিসিভ করে হ্যালো বলল ইমন। ইমন, কলেজে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কাল কলেজে যাবে না, বাসায় থাকবে। ইমন অবাক হয়ে বলল, কলেজে যাব না কেন? আজকে কলেজে মারামারি হওয়ার সময় পুলিশ যে কয়েকজনকে ধরে নিয়ে গেল, তুমি দেখছো? হ্যাঁ দেখেছি, কিন্তু তাতে হয়েছেটা কি? অনেক বড় ঝামেলা হয়েছে। তখনকার সেই পুলিশগুলো আসল পুলিশ ছিল না, তারা সবাই শুধু পুলিশের পোশাক পরেছিল। আর যে 3 জনকে তারা ধরে নিয়ে গেছে তারা সবাই রাজবাড়ির দলের লোক। ও, কিন্তু এতে কলেজ বন্ধ দেওয়ার কি হলো? তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? রাজবাড়ির লোক কিডন্যাপ হয়েছে, মানে সব দোষ গিয়ে পূর্বে প্রিয়া আর তার দলের উপর। আর এখন কলেজে তাদের মধ্যে অনেক বড় কাণ্ড হবে। এই অবস্থায় আমাদের কলেজে না যাওয়াটাই বেটার। তুমি ঠিকই বলেছ, অনেক ধন্যবাদ তোমাকে। ওকে, পরে কথা হবে। আর যেদিন আমি কলেজে যাব তোমাকে জানিয়ে দিব।
বাই। বাই। ফোনটা রেখে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আসলো ইমন। আফসোর একটা হাসি ফুটে উঠলো তার মুখে। ল্যাপটপটা অন করে ভিডিও কলটা রিসিভ করলো। তখনই অপর পাশ থেকে একজন ভারী গলায় বলল, দোস্ত হোয়াট নেক্সট? কিল দ্যাম। পরের দিন ঘুম ভাঙতে উঠে ফ্রেশ হয়ে নিল ইমন। আজ সে কলেজে যাবে। নাস্তা করে ব্যাগটা কাঁধে নিয়ে তিথির সাথে কলেজে পৌঁছে গেল। রিক্সা থেকে নেমে কলেজের ভিতরে আসতে অনেক বড় জটলা চোখে পড়ল। সামনের বিল্ডিংয়ে একটা রুমের বাইরে অনেক লোকের ভিড়। ভিড় ঠেলে খানিকটা কাছে যেতেই রুমের ভিতরটা একটা দৃশ্য চোখে আটকে গেল। রুমের বেঞ্চের উপর পড়ে আছে 5টা লাশ। লাশগুলোর অবস্থা দেখে চেনার উপায় নেই। এরা কারা? উলঙ্গ শরীরের সাথে থেতলানো মুখটা দেখে বিশ্রী লাগছে। মুখটা ঘুরিয়ে বাইরে বের হয়ে আসলো। পুলিশ ইন্সপেক্টর মুহিব লাশগুলো গাড়িতে তোলার ব্যবস্থা করলো। লাশগুলোর আশপাশটা ভালো করে দেখতে লাগলো, কিন্তু খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। কাউকে জিজ্ঞেস করেও কিছু জানা যাচ্ছে না। সোজা প্রিন্সিপালের কাছে গেল মুহিব। স্যার, কিছু জানতে পেরেছেন লাশগুলোর ব্যাপারে? ওরা কারা? সেটা তো আপনিই ভালো জানেন মিস্টার আরাফাত চৌধুরী। আফটার অল আপনার কলেজের ভিতরেই একটা কক্ষে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। স্যার, কলেজ তো সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়, আমি কি করে জানবো বলুন? আপনার কলেজের ওয়াচম্যান কোথায়? তাদেরকে ডাকুন। কলেজে 2জন ওয়াচম্যানকে ডাকা হলো। মুহিব তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, গতকাল রাতে তোমরা দুজনে কোথায় ছিলে? তাদের মধ্যে রফিক নামের একজন বলল। স্যার, আসলে গতকাল রাতে আমি একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। অন্যজনের দিকে তাকিয়ে মুহিব বলল, আর তুমি কোথায় ছিলে? স্যার, আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই কাল ডিউটিতে আসতে পারিনি। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসলো মুহিব। আরেকবার ভালো করে পর্যবেক্ষণ করে নিল রুমটা। হঠাৎ একটা বেঞ্চের কোণে একগুচ্ছ চুল খুঁজে পেল। ময়লা পরে কিছু বিবর্ণ হয়ে গেছে চুলগুলো। দেখে মনে হচ্ছে এগুলো মেয়ের, কিন্তু লাশগুলোর মধ্যে তো সবগুলোই পুরুষ। তাহলে কি এটা খুনির চুল? কলেজ থেকে বেরিয়ে থানায় চলে গেল মুহিব। ক্যাম্পাসের এক কোণায় বসে ফোন টিপছে ইমন। হঠাৎ সাদিক এসে তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এসেছো কলেজে? তুমি কখন আসলে? এই তো একটু আগে। খুনের কথা শুনে চলে আসলাম। দেখেছো লাশগুলো? না, আমি এরকম লাশ দেখে ভয় পাই। তারপর নাকি উলঙ্গ ছিল। আচ্ছা, একটা বিষয় তুমি খেয়াল করছো? খুনগুলো ওই তালাবদ্ধ রুমে হয়েছে। আমার মনে হয় এগুলো রাজবাড়ির লোক। কেন এমন মনে হচ্ছে? আরে রাজবাড়ির লোকেরাই তো এই রুমে। ওই রুমে কি? না থাক, কিছু না। তুমি বাসায় যাবে না? চলো একসাথে যাই। তুমি যাও, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু পরে যাব। ওকে, তাহলে আমি গেলাম। বাই। সাদিক চলে যেতে একটা রিক্সা নিয়ে উঠে পড়লো ইমন। রিক্সাটা একটা 4 রাস্তার মোড়ে থামিয়ে ভাড়া মিটিয়ে নেমে পড়লো। হেডফোন কানে লাগিয়ে একটা বাসার ভিতরে ঢুকে পড়লো। বাসাটার গোপন একটা দরজা দিয়ে নেমে আসলো ফ্লোরে, নিচের কামরায়। আবছা আলোয় 2টা অসহায় মুখ ভেসে উঠলো তার সামনে। চেয়ারে পা দুলে বসে পড়লো ইমন। চোখ দিয়ে তার যেন আগুন বের হচ্ছে। পাশ থেকে রাফি বলল, দোস্ত, এরা দুজন তোর সাথে কথা বলতে চায়। ইমন তাদের চোখের দিকে তাকিয়ে বলল, কি কথা? তাদের মধ্যে একজন বলে উঠল, ভাই, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, আপনার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। কথাটা শুনে ভয়ানকভাবে হেসে উঠল ইমন। পাশ থেকে পিস্তল হাতে নিয়ে বলল, তোদের জীবন দিয়ে শোধ করতে পারবি? মানে খুব সোজা, ডু অর ডাই। তোদের কপাল খুব খারাপ, তোরা ড্রাই অপশনটা বেছে নিয়েছিস, তাই তোদের এখনই মরতে হবে। ভাই, আমরা কি করেছি? কেন আমাদের মারতে চান? সেটা ওপারে গিয়ে হিসেব করবি। শুধু এইটুকু জেনে রাখ, তোদের বাঁচিয়েছি আমি নিজের হাতে খুন করার জন্য। একে একে 4টা গুলি বের হলো বন্দুক থেকে। 2টা নিহতর দেহ পড়ে আছে। রুমটাই তাজা রক্তই বেশে বেড়াচ্ছে মেঝেতে। ইমনের ইচ্ছে করছে মৃত লাশগুলোকে খুবলে খেতে, ছিন্ন ভিন্ন করে দিতে তাদের দেহ। তুষার ইমনকে উদ্দেশ্য করে বলল, এদেরকে এত সহজে মরতে দেওয়াটা ঠিক হয়নি। ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারা উচিত ছিল এসব জানোয়ারদের। ইমন, তুই বাসায় চলে যা। তোর খালা দুশ্চিন্তা করতে পারে, আমরা এদের সামলাচ্ছি। 2জন শিকারীর ছবিতে ক্রস চিহ্ন এঁকে দিল ইমন। চেইন রিয়াকশনের মতো শুরু হয়ে গেছে এই মৃত্যুর খেলা। একে একে শেষ করতে হবে সবগুলো নরপশুকে।
মৃত্যু এদের একমাত্র শাস্তি। কিছু অপবিত্র জঙ্গলের মৃত্যুতে যদি সমাজটা পরিষ্কার হয় তাতে কোনো ক্ষতি নেই। আস্তানা থেকে রাস্তায় বেরিয়ে আসলো ইমন। খানিকটা পথ পায়ে হেঁটে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। রুবি খালা ইমনকে দেখে ব্যস্ত হয়ে বলল, তিথি কোথায়? তিথি এখনো বাসায় ফিরেনি? না, আমি তো ভেবেছিলাম তিথি তোমার সাথে আসবে। রুবি খালার কথায় মনে দুশ্চিন্তা ভর করলো ইমনের। বিকেল হয়ে গেছে, এখনো তিথি বাসায় ফেরেনি। কোথায় গেল মেয়েটা? নাকি কোনো বিপদে পড়েছে? বিপদের কথা মাথায় আসতেই বুকটা কেঁপে উঠল তার। তাড়াতাড়ি বাসার নিচে এসে রিক্সা নিয়ে তিথির কলেজে যাওয়ার জন্য রওনা হলো। তিথির কলেজের খানিকটা আগে ইমনের কলেজ পড়ে। সেখানে আসতেই দেখলো কাঁধে ব্যাগ নিয়ে কলেজের গেটের এক কোনায় দাঁড়িয়ে আছে তিথি। মেয়েটার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। কোনো মতে রাগটা কন্ট্রোল করে তিথিকে রিক্সায় উঠে বলল, আপনি চলে যান, আমি আপনার সাথে যাব না। তাহলে কার সাথে যাবে? আমি একাই যাব। একাই যদি যাবে তাহলে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে কেন? বাসায় চলে যেতে পারোনি? আমার ইচ্ছে হয়েছে, দাঁড়িয়ে আছি, তাতে আপনার কি? আর আমার যখন মন চাইবে তখন বাসায় যাব। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা বাসায় যেও, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না। যে কোনো সময় বড় ধরনের কোনো বিপদ হয়ে যেতে পারে। আমি কিন্তু কিছু করতে পারবো না। চোখ ঘুরিয়ে ইমনের দিকে তাকিয়ে রিকশায় উঠে পড়ল তিথি। বাইরের দিকে তাকিয়ে চোখ ঘুরে বসে আছে, কিন্তু অবাধ্য চুল বারবার তার কপালে এসে পড়ছে। সেইগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে তিথি। ইমন তার দিকে মুখ ফিরেই বলল, আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। তিথি পূর্বের ভঙ্গিতেই মুখে তালা মেরে বসে আছে। তার পক্ষ থেকে কোনো উত্তর না পেয়েই ইমন আবারও বলল, সরি বললাম তো, আমার ভুল হয়ে গেছে। তোমাকে রেখে বাসায় যাওয়াটা আমার ঠিক হয়নি। আপনাকে সরি বলতে হবে না। আমি আপনার কি হই যে আমার জন্য আপনি অপেক্ষা করবেন? তিথির কথার প্রত্যুত্তরে চুপ হয়ে গেলাম আমি। রিক্সা থেকে নেমে বাসার ভিতরে চলে গেলাম। রবি খালা কিছু বলার আগে নিজের রুমে চলে গেল তিথি। রবি খালা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। ইমন তার খালার কাঁধে হাত রেখে বলল, তেমন কিছু না, তুমি এসব নিয়ে টেনশন করো না তো। তুমি খাবার বেড়ে দাও, খুব খিদে পেয়েছে। তুমিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়েও নিল ইমন। তিথি রুমে দরজা বন্ধ করে আছে। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পরও তিথি পড়তে আসলো না। রুবি খালাকে ডাকতে তিনি এসে বলল, তিথি নাকি আজ পড়বে না। কিছুটা অবাক হয়ে নিজের রুমে চলে আসলো ইমন। হঠাৎ তিথির এমন আচরণে ঠিক বুঝতে পারছে না ইমন। বিছানা শুয়ে পাশ ফিরছে ইমন, কিন্তু ঘুম আসছে না। বেশ কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। ছাদের একপাশের কিনারায় কেউ পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারলো এটা তিথি। পিছনে দাঁড়িয়ে ইমন বলল, এত রাতে এখানে কি করছো? আচমকা ইমনের কণ্ঠে চমকে উঠল। হাত উল্টো পাশ নিয়ে গালের উপরে নোনা জলগুলো মুছে বলল, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তোমার কি কিছু হয়েছে? বিকেল থেকে দেখছি মন খারাপ করে আছো। কেউ কি কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তাহলে মন খারাপ কেন? সেটা আপনি বুঝবেন না। না বললে কিভাবে বুঝবো? একবার তো বলো। আপনার জন্য আমার মন খারাপ। ইমন খানিকটা অবাক হয়ে বলল, আমার জন্য মানে? বলেছিলাম না আপনি বুঝবেন না। তিথি, তুমি আসলে কি বলতে চাইছো? একটু খোলাসা করে বলো তো। আপনাকে সেদিন প্রথমে দেখার পর থেকে আমার সবকিছু পরিবর্তন হয়ে গেছে। সব সময় শুধু আপনার কথা ভাবতে ইচ্ছে করে, আপনার পাশে থাকতে ইচ্ছে করে, আপনার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে, আপনার জন্য রান্না করতে ভালো লাগে। আপনার অবহেলায় আমি অনেক কষ্ট পাই। আমার সাথে কেন এসব হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার দম বন্ধ লাগবে। তিথির একদমে বলা কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল ইমন। বিষণ্ণ ভাব ফুটে উঠেছে তার চোখে মুখে। তিথির দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? আমি জানি না, কিন্তু যদি এগুলোকে ভালোবাসা বলে তাহলে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তা না তিথি, তুমি ভুল পথে পা বাড়িয়েছ। ভালোবাসাটা কি অন্যায়? এটা ন্যায়নের বিষয় না। কারো সম্পর্কে না জেনে তাকে মন দেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। যদি আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে বোকা হতে হয়, তাহলে আমি হাজার বোকা হতেও রাজি আছি। তুমি যুক্তি ছাড়া কথা বলছো। আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ, তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। যুক্তি আর হিসাব দিয়ে ম্যাথস হয়, ভালোবাসা হয় না।
কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তাই আমি চাই এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার আর কথা না হোক। কেন ভালোবাসেন না? কি সমস্যা আপনার? দেখো তিথি, তোমার কাছে আমাকে ভালোবাসার যেমন কোনো যুক্তি নেই, তেমনি আমার কাছেও কোনো যুক্তি নেই। তুমি আমার কাজিন, তাই বিষয়টা আর আমি এগোতে চাই না। কথাটা বলে ছাদ থেকে নেমে সোজা রুমে চলে আসলো ইমন। তিথির কাছ থেকে এরকম একটা কথা সে কখনোই কল্পনাও করতে পারেনি। এটা কিছুতেই সম্ভব হতে পারে না। তিথিকে সে সবসময় নিজের ছোট বোনের মতোই দেখেছে। পরের দিন আজ একটু দেরিতেই ঘুম ভাঙলো ইমনের। খালা থেকে শুনলো তিথি নাকি আগেই কলেজে চলে গেছে। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিল। কলেজ কর্তৃপক্ষ কিছুদিনের জন্য তার কলেজ বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছে না কলেজে পাওয়া লাশগুলো কাদের হতে পারে, আর এই খুনগুলোই বা কে করলো। সেদিন কলেজে পুলিশগুলোর বিষয়েও ইমন কিছু জানতে পারেনি। সবকিছু তার কাছে রহস্যই মনে রয়ে গেছে। কেউ একজন আড়াল থেকে গেম খেলছে, কিন্তু কে সেই ব্যক্তি, কে সেই ছদ্মবেশী গ্যাংস্টার? সারাদিন বাসায় বসে বিকেলের দিকে বের হলো ইমন। সাদিকের কাছে থেকে কিছু লুকাতে চাইছে। ওই তালাবদ্ধ রুমের কিছু একটা রহস্য নিশ্চয় আছে, না হলে কেন বারবার বলতে চেয়েও থেমে যাচ্ছে সাদিক। ফোনটা বের করে সাদিকের নাম্বার ডায়াল করলো, কিন্তু ফোন বন্ধ বলছে। বেশ কয়েকবার চেষ্টা করার পরও বলছে ফোনটা বন্ধ। একটা রিক্সা নিয়ে চলে গেল সাদিকের বাসায়, কিন্তু সেখানেও সাদিক নেই। একটা জরুরি কাজের কথা বলে নাকি বের হয়ে গেছে। কিছুটা অবাক হয়ে সাদিকের বাসা থেকে বেরিয়ে আসলো ইমন। হঠাৎ করে সাদিকের কি হলো বুঝতেই পারছে না। কি এমন জরুরি কাজ থাকতে পারে তার, সেটা বাসায় বললো না? আর ফোনটাই বা কেন বন্ধ রেখেছে? সন্ধ্যা পর্যন্ত কল করলেও সাদিককে পাওয়া গেল না। এখন রাত 9টা বাজে। ইমন সাদিকের বাসার নিচে তার জন্য অপেক্ষা করছে। আর ঘন্টাখানেক অপেক্ষা করার পর সাদিকের কোনো আসার নামই নেই। বাসার দিকে রওনা হলো ইমন। বেশ খানিকটা পথ হাঁটার পর হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পাশের একটা চাপা গলি থেকে অল্প আওয়াজ শোনা যাচ্ছে। কিছুটা কৌতূহল নিয়ে গলির ভেতরে যেতেই সামনে দেখলো কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে দস্তাদস্তি করতেছে। ছেলেগুলো ইমনকে দেখে হঠাৎ থেমে গেল, রাগী স্বরে বলল, এখানে কি চাই? ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে পড়। মাথা তুলে তাদের দিকে তাকালো ইমন। তার মুখের দিকে তাকিয়ে ছেলেগুলো ভয় পেয়ে শুকিয়ে যেতে লাগলো। অন্ধকারে ইমনের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আগুনের মতো চোখ আর লাল আলো ছড়িয়ে পড়েছে। ভ্যাম্পায়ারদের মতো মুখের দুই পাশে দুইটা সাদা ধবধবে দাঁত বের হয়েছে। দৌড়ে পালিয়ে গেল ছেলেগুলো। মেয়েটা এখনো ইমনকে দেখেনি। ইমন মেয়েটার কাছে এগিয়ে গেল। মেয়েটা আর কেউ নয়, প্রিয়া। ইমনকে দেখে প্রিয়া অবাক হয়ে বলল, তুমি? তোমাকে দেখে ওরা এভাবে ভয় পেয়ে পালিয়ে গেল কেন? প্রিয়ার কথা কোনো উত্তর না দিয়ে ইমন বলল, ওরা কারা ছিল, আর আপনার সাথে ওদের কি শত্রুতা? আমি ওদের মুখ দেখতে পাইনি, কিন্তু আমি শিওর যে ওরা রাজের লোক ছিল। রাজের লোক আপনাকে মারতে চাইছিল? হ্যাঁ, কারণ রাজ ভেবেছে আমি ওর লোকদের কিডন্যাপ করেছি আর কলেজে খুন করে রেখে দিয়েছি। আপনি কিডন্যাপ করেননি রাজের লোকদের? না, আমি কেন কিডন্যাপ করতে যাব? তাছাড়া ওদের মারতে চাইলে কলেজেই মারতে পারতাম। শুধু শুধু মিথ্যা পুলিশের নাটক করে ওদের ধরার কোনো মানে হয় না। ও। প্রিয়াকে রেখে চলে আসছিল ইমন। তখন পিছন থেকে প্রিয়া বলল, আমাকে একা রেখে চলে যাচ্ছ? এখন আর আপনার কোনো বিপদ নেই, বাসায় চলে যান। রাস্তায় যদি ওরা আবার অ্যাটাক করে? করবে না, সবাই ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। প্রিয়া খানিকটা অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে ওরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে? ইমন মুখটা বাঁকা করে শুকনো হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ইমনের এমন আচরণে অনেকটাই অবাক হলো প্রিয়া। কলেজে দেখা ইমনের সাথে যেন এখানকার কোনো মিলই নেই। আসলে সে কি শুধু ইমন, নাকি তার অন্য কোনো পরিচয় আছে? কেন তাকে দেখে ছেলেগুলো ভয়ে পালিয়ে গেল? মনে কৌতূহল নিয়ে বাসায় চলে আসলো প্রিয়া। তার বাবা মিস্টার লাবিব মেয়ের দিকে তাকিয়ে বলল, কি রে মা, এত দেরি হলো কেন বাসাতে আসতে? আসলে রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হলো। আমাকে ফোন করলে পারতিস, একটা গাড়ি পাঠিয়ে দিতাম। আব্বু, বাদ দাও তো, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। শরীফাকে বলো আমি রাতে কিছু খাবো না। ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হতে নিল প্রিয়া।
ইমনের কথা খুব মনে পড়ছে। ছেলেটার সাথে সেদিন এরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। এখন নিজের কাছে নিজের খারাপ লাগছে। যে করে হোক ইমনের কাছে তাকে ক্ষমা চাইতেই হবে। ঘড়ির কাঁটাটা টিকটিক করে পার হতে যাচ্ছে। ঘন্টার কাঁটা প্রায় 1টার কাছাকাছি পৌঁছে গেছে। তিথি এখনও জাগ্রত আছে বিছানায়। চোখের জল গালে মেশে থুতনিতে জমা হয়ে শুকিয়ে গেছে। আজ সারাদিন একবারও ইমনের দেখা সে পায়নি। মনটা বারবার ছটফট করছে তার কাছে যেতে, কিন্তু ইমন তো ভালোবাসে না তাকে। তাহলে কোন অধিকার নিয়ে যাবে তার কাছে? মনে মনে নিজেকে প্রশ্ন করলো তিথি। অনেক ভেবেও নিজেকে সামনে রাখতে পারলো না। উঠে চলে গেল ইমনের রুমের সামনে। দরজাটা ভিতরে থেকে বন্ধ করা, নক করার সাহস সে পাচ্ছে না। একবার ভাবলো ফিরে যাবে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে যেই দরজা নক করবে তখনই ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ আসলো তার কানে। মনে হচ্ছে ভিতরে কেউ একজন কান্না করছে, কিন্তু কণ্ঠটা তিথির কাছে অপরিচিত। এটা কিভাবে সম্ভব হতে পারে? ভিতরে তো ইমন ছাড়া আর কেউ নেই। তাহলে সে কার কণ্ঠ শুনতে পেল? অবাক হয়ে দরজা নক করতে লাগলো তিথি। এমন সময় হঠাৎ মনে হলো তার পাশ দিয়ে দ্রুতগতিতে কিছু একটা চলে গেল। ভয়ে তিথি ঘাম ছুটতে যাওয়ার অবস্থা। শরীরের প্রায় সমস্ত শক্তি সে দরজায় জুড়ে জুড়ে নক করছে। ভিতর থেকে ইমন দরজা খুলে দিতেই তিথি ইমনের উপর ঝাঁপিয়ে পড়ল। শরীরের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল ইমনকে। মনে হচ্ছে ইমন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। হঠাৎ তিথির এমন আচরণ দেখে খানিকটা হকচকিয়ে গেল ইমন। বেশ বুঝতে পারছে কিছু একটা হয়েছে, না হলে তিথি এভাবে জড়িয়ে ধরতো না। প্রায় মিনিট 3 পর তিথি ইমনকে ছেড়ে দিল। তার বুকটা এখনো ধুকধুক করছে, কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমে চিকচিক করছে। ইমন তিথিকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে তোমার? কোনো দুঃস্বপ্ন দেখেছো? তিথি ইমনকে ঠেলে রুমের ভিতরে চলে গেল। আশেপাশে তাকিয়ে বলল, আপনার রুমে কে ছিল? আমার রুমে আবার কে থাকবে? আমি ছিলাম। আমি স্পষ্ট শুনেছি কেউ একজন আপনার রুমে কাঁদছিল। কে সে? কি সব আবল তাবল বলছো? আমার রুমে কে কাঁদবে? আমি ছাড়া তো এখানে কেউ ছিল না, আর আমি ঘুমিয়েছিলাম এতক্ষণ। তাহলে কি আমি ভুল শুনলাম? অবশ্যই। তুমি এক কাজ করো, রুমে গিয়ে শান্তি মতো একটা ঘুম দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। না, আমি আপনার সাথে থাকবো। আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি একটু আগে ভূত দেখেছি। ভূত? কেমন দেখতে ভূত? আমি দেখিনি, কিন্তু বুঝতে পেরেছি সে আমার পাশ দিয়ে চলে গেছে। বুঝেছি। তোমাকে কোথাও যেতে হবে না, এখানেই ঘুমিয়ে পড়ো। আমি সোফায় যাচ্ছি। না প্লিজ, আপনি আমার সাথে ঘুমান, নইলে আমার ঘুম হবে না। আমি থাকতে পারবো না একা। তিথির মুখের দিকে তাকিয়ে দেখলো ভয়ে তার চোখ মুখ চুপসে গেছে। মনে হচ্ছে সত্যি কোনো একটা বিষয় নিয়ে অনেক ভয় পেয়েছে তিথি। আর কিছু না বলে বিছানায় তিথির পাশে শুয়ে পড়লো। লাইট অন করে রেখেই ঘুমিয়ে পড়লো দুজন। নিজের মাথা ইমনের বুকে উপর রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে তিথি। ইমনের ঘুম ভাঙতে তিথির এই অবস্থা দেখে প্রথমে চমকে উঠল, কিছু বলল না। মনে হচ্ছে কোনো ঘুমন্ত পরে তার বুকের সাথে মিশে আছে। অদ্ভুত এক ধরনের ভালো লাগা কাজ করতে লাগলো তার ভিতরে। ইচ্ছে করছে হাত দিয়ে আরো গভীরে জড়িয়ে নিতে তাকে। নিজেকে সামনে নিয়ে আস্তে করে ডাক দিল তিথিকে। ইমনের ধাক্কায় তিথি আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আম্মু ডিস্টার্ব করো না তো, কলেজের অনেক দেরি আছে। আম্মু মানে? কি বলছো এসব? ইমনের কণ্ঠ শুনে চোখ মেলে জিভে কামড় দিয়ে বলল, সরি, আমি ভেবেছি আম্মু। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো, ফ্রেশ হতে হবে। ইমনের বুকে নিজেকে দেখে লজ্জা ভাব ফুটে উঠল তার চেহারায়। ইমনকে ছেড়ে দিয়ে প্রায় দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই হঠাৎ ইমনের ফোনটা বেজে উঠল। গতকাল সাদিকের ব্যাপারে তাকে জানানোর জন্য সাদিকের আম্মুকে তার নাম্বারটা দিয়ে এসেছিল। তিনি কলটা করেছে। রিসিভ করে সালাম দিতেই অপর পাশ থেকে কান্নায় ভেঙে পড়ল সাদিকের আম্মু। এ কি আন্টি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমার সাদিক আর নেই বাবা, কেউ একজন তাকে খুন করেছে। সাদিক খুন হয়েছে? হাতের ফোনটা আছড়ে পড়লো ফ্লোরে। বিছানায় ধপাস করে বসে পড়ল ইমন। নিজের কানকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। সাদিককে কে খুন করবে? কার সাথে তার শত্রুতা থাকতে পারে?
বাসা থেকে বের হয়ে সাদিকের বাসার উদ্দেশ্যে রওনা হলো। তার বাসা আর সাদিকের বাসার রাস্তার মাঝে তাদের কলেজ। কলেজের সামনে এসে রিক্সা থেকে নেমে পড়লো। কলেজ তো বন্ধ ছিল, তাহলে এত ভিড় কেন ভিতরে? অবাক হয়ে কলেজের ভিতরে গেল। অনেকটাই ভিতর যেতে স্তম্ভিত হয়ে গেল ইমন। তার চোখ মুখ শক্ত হয়ে যাচ্ছে। আর দুইটা লাশ রহস্যময় সেই রুমটাতে পড়ে আছে। আর দুইটা ছেলের লাশ। দেখে মনে হচ্ছে বুকে গুলি করে মারা হয়েছে এদের। ইমনের পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে লাগলো। বুঝতে পারছে না তার চারপাশে কি হচ্ছে, কেনই বা এত খুন হচ্ছে। সবকিছু তার কাছে এতটাই দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। কলেজের গেটে আসতে হঠাৎ একটা গাড়ি এসে থামলো তার সামনে। গাড়ির ভিতরে প্রিয়াকে দেখে মুখ ঘুরে চলে যাচ্ছিল। তখনই প্রিয়া পেছন থেকে ডাক দিল। ইমন দাঁড়িয়ে পড়লো। সেখানে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, জি বলুন। আমাকে দেখে এভাবে পালিয়ে যাচ্ছ কেন? পাপা পালিয়ে যাচ্ছিলাম না তো, আসলে আমি দেখতে পাইনি আপনাকে। ও ঠিক আছে, এখন গাড়িতে ওঠো। গাড়িতে কেন উঠবো? আসলে আমি একটু শপিং এ যাব, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাই। আর গতকাল তো তোমাকে থ্যাঙ্কসও বলতে পারিনি। আজকে সেই উপলক্ষে তোমাকে একটা সারপ্রাইজ দিব। আমাকে সারপ্রাইজ দিবেন কেন? তুমি যদি গতকাল সেখানে না যেতে তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। সত্যি তুমি অনেক ভালো একটা মানুষ, আর সেদিন তোমার সাথে খারাপ আচরণের জন্য আমি অনেক দুঃখিত। বিশ্বাস করো, এই জন্য সারা রাত আমি ঘুমাতে পারিনি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। গতকাল কোথায় গিয়েছিলাম আমি, আর কারা আপনাকে মেরে ফেলবে? আমি জানি তুমি উপর রাগ করে আছো, রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমার জীবন বাঁচিয়েছো, এই জন্য আমি তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকবো। দেখুন, আমি সত্যিই আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আর আমি কারো জীবন বাঁচাইনি। গতকাল আপনার সাথে আমার দেখা হয়নি। সো প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কথাগুলো বলেই প্রিয়ার সামনে থেকে চলে গেল ইমন। প্রিয়া হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। ইমন তার কাছে মিথ্যা কথা বলল কেন? গতকাল রাতের ঘটনা অস্বীকার করলো। শুধু কি তার উপর রাগ করে এসব বললো নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? অজানা সব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তার মাথায়। শপিংয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে গাড়িটা নিয়ে বাসায় রওনা হলো। দুপুরের রোদে রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে ইমন। চারপাশে ঘটে যাওয়া অদ্ভুত সব বিষয় নিয়ে ভাবছে। প্রিয়ার বলা কথাগুলো নিয়ে ভাবছে। গতকাল প্রিয়ার সাথে তো তার দেখাই হয়নি, তাহলে প্রিয়া কেন বলল সে তার জীবন বাঁচিয়েছে? আবার তিথির কথার মতে রুমে কেউ কান্না করছিল, অথচ সে ছাড়া রুমে আর কেউ ছিল না। তাহলে কি তার সাথে অলৌকিক কোনো কিছু ঘটছে? শরীরটা হালকা কেঁপে উঠল তার। শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে যাচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। মাথার পিছনে ঘাড়ের উপরে দিয়ে চুয়ে পড়ছে ঘাম। সাদিকের বাসায় ফোন করে জানালো লাশটা নাকি এখনো হসপিটালে আছে। একটা রিক্সা নিয়ে হসপিটালে পৌঁছে গেল ইমন। রুমালটা দিয়ে মুখের ঘাম পুছে নিল। ইন্সপেক্টর মহিব ইমনকে দেখে এগিয়ে এসে বলল, আপনি কে? আমার নাম ইমন। আমি আর সাদিক একই সাথে পড়ি। সাদিকের খুনের ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারবেন? কার সাথে সাদিকের শত্রুতা ছিল? সাদিকের সাথে আমার সম্পর্ক মাত্র কয়েকদিনের। এই কয়েকদিনে ওর সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, খুব সহজ সরল একটা ছেলে। কিন্তু কি? একটা বিষয় সাদিক আমার কাছ থেকে লুকাতে চাইতো। কি বিষয়? কলেজে যে রুমে লাশগুলো পাওয়া গেছে সেই রুমে কিছু একটা রহস্য আছে, যা সাদিক আমাকে বলতে চায়নি। মহিব কিছুটা অবাক হয়ে বলল, এমন তো নয় যে ওই খুনিগুলার সাথে সাদিকের খুনের কোনো সম্পর্ক আছে? আমি জানি না, তবে আমারও কিছুটা এরকম মনে হচ্ছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার দিন, যে কোনো সময় দরকার হলে আপনাকে ডেকে নেব। মহিবকে ফোন নাম্বারটা দিয়ে লাশ ঘরে চলে গেল ইমন। সাদা কাপড়টা সরিয়ে শেষবারের মতো দেখে নিল সাদিককে। বুকের ভেতরটা ছেদ করে উঠল তার। হসপিটাল থেকে বেরিয়ে আসলো। রাত 9টা বেজে গেছে, এখনো বাসায় ফেরেনি ইমন। রাস্তা দিয়ে আনমনে হাঁটতেছে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। ধীরে ধীরে রহস্যটা আরো বেড়ে যাচ্ছে। সাথে বাঁচে খুনের সংখ্যাও। এর পরবর্তী শিকার যে কে হবে কে জানে।
হতে পারে তার নামও এই তালিকায় আছে। চারদিকে শ্মশান পরিবেশের মধ্য দিয়ে সরু নির্জন একটা রাস্তায় হাঁটতেছে। এরকম অদ্ভুত চিন্তাভাবনা মাথায় আসছে ইমনের। ইটের তৈরি রাস্তার অনেকাংশ ক্ষয়ে গেছে। রাস্তার দুই পাশ দিয়ে পুরান আমলের কিছু বিল্ডিং। কিছু দূর পথ এগোতেই হঠাৎ করে তার সামনে দিয়ে কালো ছায়ার মতো কিছু একটা চলে গেল। ছায়াটা এত জোরে চলে গেল যে এক মুহূর্তেই যেন তার চোখে পড়েছে। থমকে দাঁড়িয়ে পড়লো ইমন। নির্জন রাস্তার চারপাশে একটা কুকুরও নেই। খানিকটা ভয়ে জেগে উঠল তার ভিতরে। শরীরের লোমগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে তার। খুব জোরে ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে। পিছন থেকে কেউ একজন তার হাত রাখলো তার কাঁধে। মুখটা ঘুরে তাকাতেই চোখে তীব্র আলোর ঝলকানিতে মাটিতে লুটিয়ে পড়লো ইমন। বাসায় ইমনের জন্য অপেক্ষা করছে তিথি। মনে মনে তার খুব রাগ হচ্ছে ইমনের উপর। রাত 10টারও উপরে বাজে, এখনো বাসায় আসছে না। নাকি কোনো বিপদ হলো? বুকের ভিতরটা হঠাৎই ধক করে উঠলো তার। ফোনটা বের করে ইমনের নাম্বারটা ডায়াল করলো, কিন্তু ফোনটা বন্ধ বলছে। সময়ের সাথে সাথে তিথির চিন্তাটাও বাড়তে লাগলো। এতক্ষণ রাগ লাগলেও এখন চোখ দিয়ে জল পড়ছে। চিৎকার করে আম্মুকে ডাকতে লাগলো। তিথির চোখে জল দেখে তার আম্মু ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তিথি, তুই এভাবে কাঁদছিস কেন? আম্মু, ইমন কোথায় গেছে? ওনার ফোন কেন বন্ধ বলছে? ইমন তো সকালে বের হয়ে গেছে একটা জরুরি কাজের কথা বলে, কিন্তু এখনো কেন আসছে না বুঝতে পারছি না। প্লিজ আম্মু, প্লিজ তুমি একটা কিছু করো। ওনার ফোনটা বন্ধ বলছে। আমার মন বলছে ওনার নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে, তাহলে ফোন কেন বন্ধ রাখবে বলো? ঠিক আছে, আমি দেখছি, তুই আর কান্না করিস না। মিসেস রুবির মাথায় কিছু আসছে না। অপরিচিত একটা শহরে কোথায় যেতে পারে ছেলেটা? আত্মীয় স্বজনেও কেউ এখানে থাকে না। ড্রয়িং রুমে এসে তার পরিচিত একজন এসআইকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিল। তিথির চোখ দিয়ে অজরে পানি পড়ছে। গাড়ি বের করে তার আম্মুকে সাথে নিয়ে ইমনকে খুঁজতে লাগলো। চোখ মেলে নিজেকে একটা বদ্ধ ঘরের বিছানার উপর আবিষ্কার করলো ইমন। পুরো ঘরটা জুড়ে আলো ছড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় আশেপাশে কোথাও কোনো আলো নেই। চারদিক দিয়ে বদ্ধ করা ঘরটার বিছানা থেকে উঠে বসে বিষণ্ণয়ে তার চোখ দুটো কপালে উঠে গেল। তার বিছানার এক পাশে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি। দুজনের পরনেই ধবধবে সাদা পোশাক। তাদের শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে রুমটায়। ইমন অবাক হয়ে বলল, কারা আপনারা, আর আমাকে এভাবে ধরে নিয়েছেন কেন? তাদের মধ্যে একজন বলল, আমার নাম রাফি আর ও তুষার। কিন্তু আমার কাছে আপনাদের কি চাই, আর আপনাদের শরীর থেকে এভাবে আলো বের হচ্ছে কেন? কারণ আমরা মানুষ নই, মানে আমরা জিন, তাই আমাদের শরীর থেকে এভাবে আলো ছড়াচ্ছে। জিন? ইমন ভয়ে গা কাটা দিয়ে উঠল। আপনার সামনে দুজন লম্বা মানুষ পুরো সাদা পোশাকে দাঁড়িয়ে আছে। আপনি তাদের সামনে একা। তাদের সমস্ত শরীর থেকে তীব্র আলো ছড়াচ্ছে। আর তাছাড়া দুইটাই জিন। তাহলে কি অবস্থা হবে আপনার? গলাটা শুকিয়ে যাচ্ছে ইমনের। মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে সে। হঠাৎ তাদের মধ্যে তুষার বলল, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা তোমার ক্ষতি করব না। কিন্তু আপনাদের আমার কাছে কি চাই? তোমাকে আমরা সব কিছু জানাতে চাই, সব সত্যি কথাগুলো বলতে চাই। সত্যি কথা? কি সেগুলো? সব কিছু বলবো তোমাকে, তার আগে একটা কথা, তুমি আমাদের দয়া করে ভয় পেও না। আমরা তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু, আর তুমি এখন কোনো সাধারণ মানুষ নও। কী সব বলছেন আপনারা? আমরা ঠিকই বলছি, তুমি এখনো আমাদের মতো একটা জিন। আমরা ঠিকই বলছি, তুমিও এখন আমাদের মতো একটা জিন। রাফির কথায় আতঙ্কে উঠল ইমন। সে জিন মানে? এদের মাথায় কি সমস্যা আছে, নাকি তার সাথে কোনো গেম খেলার চেষ্টা করছে? আমরা তো তোমার সাথে কোনো গেম খেলছি না, তুমি সত্যি এখন একটা জিন। হকচকে উঠল ইমন। এরা কি মনের কথাও পড়তে পারে? হ্যাঁ পারি। তুমি কি ভাবছো আমরা সব জানি? তাহলে আমি কেন আপনাদের মনের কথা পড়তে পারতেছি না, যদি আমি আপনাদের মতো জিন হই? কারণ তুমি একজন রক্তে মাংস গড়া মানুষ, শুধু জিনের শক্তি তোমার মধ্যে রয়েছে। আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। যদি আমি মানুষ হই তাহলে কেন বললেন আমি আপনাদের মতো জিন, আর জিনদের শক্তি আমার মধ্যে আছে মানে?
আমাদের জিন রাজ্যের একমাত্র রাজা জুহাইদের শক্তি এখন তোমার ভেতরে। শক্তিটা তোমার নিয়ন্ত্রণে নেই, বরং তুমি তার নিয়ন্ত্রণে। ইমনের এক মুহূর্তের জন্য মনে হলো এই জিন দুইটা তাকে মিথ্যে বলছে। আসলে তার ভিতরে কোনো শক্তি নেই। হঠাৎ রাফি বলল, ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি। কথাটা বলেই ইমনের মাথার কিছুটা উপরে হাত রাখা হলো। রাফি তার মাথার প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। শরীরটা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জোর করে কিছু টেনে বের করা হচ্ছে। সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলে ইমন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে তার সামনে 3 জন ব্যক্তিকে দেখতে পেল, যাদের একজনকে চিনতে পারছে না। তাকে দেখে মনে হচ্ছে একটা আলোর প্রতিবিম্ব। খানিকটা অবাক হয়ে ইমন বলল, ইনি কে? এটা জুহাইনের শক্তি, এটাই এতদিন তোমাকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমার সাথে কেন এসব হচ্ছে? কেন আমার চারপাশে সব কিছু অদ্ভুত ঘটনাগুলো ঘটছে? রাফি ইমনের কথার উত্তরে বলল, তোমাকে সব কিছু আজ পরিষ্কার করে বলবো, আর কিছু লুকাবো না তোমার থেকে। তাহলে বলুন, এসব রহস্যের আড়ালে লুকিয়ে থাকা আসল কারণ কি? সব কিছু জানতে চাই আমি। আমাদের জিন রাজ্যের রাজা ছিল তখন রিহাইন। রিহাইন ছিল প্রচণ্ড ক্ষমতার অধিকারী। তার সময়ে রাজ্যে কেউ একটা অন্যায় করার সাহস পেত না, কিন্তু তার সততা আর ন্যায়নিষ্ঠতা অনেকের কাছেই তখন বিষের মতো লাগতো। মানুষদের মতো আমাদের জিন সমাজেও কিছু জিন আছে যারা ভালো সহ্য করতে পারে না, সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টায় মত্ত থাকে। এসব দুষ্টু জিনগুলোর সবাই তাদের শক্তি একত্রিত করে রাজা রিহাইনকে সিংহাসন থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু সম্মুখে তার শক্তির কাছে ওই জিনগুলোর শক্তি অনেক দুর্বল ছিল, তাই তার সাথে তারা পেরে উঠছিল না। হঠাৎ করে একদিন রাজা বনে শিকার করতে বের হয়। সেদিন রাজার সাথে শুধু তার একমাত্র সন্তান জুহাইদ ছিল। রাজাকে একা বনের মধ্যে পেয়ে হঠাৎ পিছন থেকে সেই জিনগুলো তাকে আক্রমণ করে। রাজা কিছু করার আগেই তারা তাকে খুন করে ফেলে। রাজপুত্র জুহাইদ তখন অনেক ছোট ছিল। সেদিন কোনো মতে সে তার প্রাণ নিয়ে বেঁচে ফিরে এসেছিল, কিন্তু রাজা রিহাইনের মৃত্যুতে সমস্ত রাজ্য জুড়ে নীরবতা নেমে আসে। রাজ্যের সব জিন একত্রিত হয়ে সেই দুষ্টু জিনদের রাজ্য ছাড়া করতে বাধ্য করে। পালিয়ে আসে তারা এই পৃথিবীতে। ইমন রাফির দিকে তাকিয়ে বলল, সেই দুষ্ট জিনগুলোকে সাহায্য করার জন্য কি রাজকুমার জুবাইদের শক্তি আমার মধ্যে আছে? না, তাদেরকে সায়েস্তা জুহাইদ নিজে করবে। তোমার ভিতরে এই শক্তি অন্য কারণে দেওয়া হয়েছে। ইমন কিছুটা অবাক হয়ে বলল, কি সেই কারণ? রাজা রিহাইনের মৃত্যুর পর রানী জেসিবার নেতৃত্বে রাজ্য চলতে থাকে। এরপর দেখতে দেখতে 15 বছর পার হয়ে যায়। রাজকুমার জুহাইদও অনেক শক্তি অর্জন করে পরিণত যুবক হয়ে যায়, কিন্তু রাজকুমার ছিল ভ্রমণ প্রিয়। সে প্রায় সময় অনেক দূরে ভ্রমণ করতে যেত। হঠাৎ একদিন সে পৃথিবী ভ্রমণ করার জন্য ঠিক করলো। মানুষ রূপে চলে আসে এই পৃথিবীতে। এখানকার মানুষের জীবনযাপন, পরিবেশ সব কিছু তার ভালো লেগেছিল। তেমনিভাবে ভালো লেগে যায় এখানকার একটা মেয়েকে। মেয়েটির নাম ছিল অর্পা। জুহাইদ অর্পা নামের মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল। ধীরে ধীরে অর্পাও জুহাইদকে ভালোবেসে ফেলে, কিন্তু অর্পা তখনও জানতো না জুহাইদ একটা জিন। রানী জেসিবা যখন তাদের ভালোবাসার কথাটা জানতে পারে, তখন জুহাইদের পৃথিবীতে আসাটা বন্ধ করে দেয়, কারণ আমাদের জিন সমাজে মানুষের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ। এদিকে জুহাইদের কোনো খোঁজ না পেয়ে প্রায় পাগল হয়ে যায় অর্পা। খাওয়া দাওয়া, ঘুম সব কিছু বাদ দিয়ে শুধু তার কথাই ভাবতে থাকে। জুহাইদও সুযোগ খুঁজে এক রাতে পালিয়ে আসে পৃথিবীতে। সরাসরি অর্পার বাসায় গিয়ে তার সাথে দেখা করে। সেদিন জুহাইদকে দেখে চমকে উঠেছিল অর্পা। তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। আবার হারিয়ে ফেলার ভয়ে ছাড়তে চাইছিল না তাকে। সেদিন রাতে অর্পাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল জুহাইদ। অর্পার মাথায় হাত রেখে কথা দিয়েছিল তাকে নিয়ে পালিয়ে যাবে। কথা দিয়েছিল নিজের পরিবার ছেড়ে আসবে তার কাছে। ভোর রাতের দিকে নিজের রাজ্যে চলে আসে জুহাইদ। তার পৃথিবীতে আসার খবরটা চলে যায় জেসিবার কানে। খবরটা শুনে তাকে আরও কড়াভাবে তালাবদ্ধ করে রাখা হয়।
জোর করে তার বিয়ে ঠিক করা হয়। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন, কিন্তু জুহাইদ কোনোভাবেই কিছু করতে পারছিল না। বিয়ের দিন আমার আর তুষারের সহায়তায় পালিয়ে অর্পার কাছে চলে আসে জুহাইদ, কিন্তু অর্পার বাসায় এসে সবচেয়ে বড় ধাক্কা খায় সে। ফ্লোরের সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পায় তার ভালোবাসাকে। অর্পাকে কেউ ধর্ষণ করে খুন করেছে। সেদিন তার পা থেকে মাথা পর্যন্ত জমে শক্ত হয়ে গিয়েছিল, চিৎকার করে কান্না করেছিল। একমাত্র অর্পা ছাড়া তাকে আর কেউ দেখতে পেত না। অর্পার লাশের কাছে পাথর হয়ে বসেছিল। রোজ তার কবরের কাছে গিয়ে চিৎকার করে কাঁদত। তারপর মনে মনে সিদ্ধান্ত নেই সেই নরপশুদের হত্যা করার, তাদের প্রত্যেককে খুঁজে বের করে উচিত শাস্তি দেওয়ার। ইমন অবাক হয়ে দেখল জিনগুলো তার সামনে কান্না করছে। জিনেরাও কাঁদতে পারে। তার নিজের চোখের কোণেও জল চলে এসেছে। চোখটা মুছে বলল, জুহাইদ কি পেরেছে ওই শয়তানদের শাস্তি দিতে? না, পারেনি। কারণ যারা অর্পাকে খুন করেছে তারা সবাই মানুষরূপী সব শয়তান জিন। এগুলো সেই জিনগুলো নয় তো? হতে পারে, আবার নাও হতে পারে। তবে এটা ঠিক যে তারা অনেক শক্তিশালী। তাদের শক্তির কাছে জুহাইদের শক্তি কিছুই না। তাহলে কি জুহাইদ তাদের কোনো শাস্তি দিতে পারবে না? পারবে। জুহাইদ তার বাবার একমাত্র বন্ধুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে। তিনিও তার বাবার মতোই ক্ষমতাবান। তার কাছ থেকেই শক্তি নিয়ে ধ্বংস করবে সেই জিনদের। কিন্তু তার আগে তোমাকে খুঁজে বের করতে হবে তাদের। খুনের রহস্য বের করে মুখোশ খুলে দিতে হবে সেই ছদ্মবেশী গ্যাংস্টারের। কিন্তু আমি কি পারবো তাদের সাথে? তুমি তাদেরকে হত্যা করতে পারবে না, কিন্তু তাদের সব রহস্য উদ্ঘাটন করতে পারবে। তবে তোমাকে সাবধানে কাজ করতে হবে, কারণ তারা অনেক শক্তিশালী। এমনকি তোমার চোখের সামনে অনেক বিষয় ঘটবে, তোমার দৃষ্টিতে পড়বে, কিন্তু সেগুলো মিথ্যে, হয়তো তাদের বানানো কোনো মায়া। ইমনের খুব টেনশন হচ্ছে। রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শেষে তাকে না খুন হতে হয়। কিন্তু একটা বিষয় তার মাথায় ঘুরপাক খাচ্ছে, এত মানুষ থাকছে, তার ভিতরেই কেন এই জিন শক্তিটা চলে আসলো? কারণ এই শক্তিটা তোমার সাথে ভালোভাবে মিশে যেতে পেরেছে, আর এতে তোমার নিজেরও কোনো ক্ষতি হচ্ছে না। তবে তুমি কি জানো, তোমার নিজের শহর আর কলেজ ছেড়ে এই শহরে নতুন কলেজে ভর্তি হওয়ার পেছনেও এই শক্তিই দায়ী। এটাই তোমাকে নতুন কলেজে নিয়ে এসেছে যেখানে অর্পা পড়তো। অর্পা আমাদের কলেজে পড়তো? হ্যাঁ। তার মানে কলেজে যে খুনগুলো হয়েছে সেগুলো আপনারা করেছেন? ইমন কিছুটা অবাক হয়ে বলল, তাহলে কে করছে এইসব খুন? সেটাই এখন থেকে তোমাকে বের করতে হবে। তবে আজকে কলেজে যেই দুটো লাশ দেখেছো, তাদেরকে তুমি নিজের হাতে খুন করেছো। কি? আমি? হ্যাঁ, তুমি। তোমার ভিতরের শক্তি। জুহাইদের শক্তি খুন করেছে, আমি না। আমার তো খুনের কথা শুনেই ভয় লাগে। যারা সমাজের শত্রু তাদের খুন করা দোষের কিছু না। তাছাড়া দেশের আইন এদের কোনো শাস্তি দিতে পারে না। মৃত্যুদণ্ডই এদের একমাত্র শাস্তি। কিন্তু যে দুজনকে জুহাইদের শক্তি খুন করেছে তারাও কি জিন ছিল? অর্পার খুনের সাথে কি তারাও জড়িত ছিল? ওরা অর্পার খুনি কিনা তা জানি না, তবে ওরা অনেকগুলো মেয়ের সর্বনাশ করেছে। কলেজের নিজেদের ক্ষমতার জোরে অনেক অন্যায় করেছে, আর কলেজে তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস পায়নি। এতক্ষণ খারাপ লাগলেও সত্যিটা জানার পর এখন ভালোই লাগছে ইমনের। এসব মানুষ রূপী জানোয়ারদের এরকম শাস্তি হওয়াটাই উচিত। আচমকা তুষার বলল, ইমন, তুমি এখন বাসায় চলে যাও। তোমার খালা আর তিথি তোমাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করছে। এতক্ষণ যেন হুঁশ পেল ইমনের। এই কথাটা তো তার মাথায় আসেনি। হাতের ফোনটা বন্ধ হয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছে না আশপাশ থেকে রাফি বলল, এখন রাত 1টা বাজে। তিথি আর তোমার খালা তোমাকে অনেক জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও না পেয়ে কিছুক্ষণ আগে বাসায় চলে গেছে। তিথি তোমার জন্য অনেক কান্না করছে। ইমনের চোখ দুটো কপালে তুলে বলল, আপনি এত কিছু কিভাবে জানলেন? এতক্ষণ তো আপনি আমার সামনেই ছিলেন। আমাদের দৃষ্টি মানুষের চেয়ে প্রখর। আশেপাশে ঘটে যাওয়া বিষয়গুলো আমাদের নজরে পড়ে। তুমি আর দেরি করো না, চোখটা বন্ধ করো। ইমন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতেই তার কানের কাছে হালকা শীতল বায়ু অনুভব হলো। সেই সাথে মিহির কণ্ঠে কেউ একজন বলে উঠল, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি শক্তিশালী, তুমি যখন চাইবে তখনই আমি আসবো।
আজ থেকে তুমি নয়, আমি তোমার নিয়ন্ত্রণে। ইমন চোখ মেলে তাকিয়ে দেখলো বাসার নিচে চলে আসছে। বাসায় কলিং বেল চাপতেই তিথি এসে দরজা খুলে দিল। মনে হচ্ছে দরজার কাছেই ছিল দাঁড়িয়ে। ইমনকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তিথি। কোথায় গিয়েছিলে তুমি? তোমার ফোন বন্ধ কেন? আরে তুমি এভাবে কান্না করছো কেন? আমি তো আমার দুজন বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর ফোনের চার্জ শেষ, তাই বন্ধ হয়ে গিয়েছিল। তাই বলে একটাবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না? কতটা টেনশন হচ্ছিল তোমার জন্য। ভিতর থেকে রবি এসে তাদের দিকে তাকিয়ে বলল, ছেলেটাকে এত বিরক্ত করিস না তো। ইমন, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে খাবারগুলো গরম করে নিই। ইমনের পিছু পিছু তিথিও তার রুমে চলে আসলো। রুমের দরজাটা বন্ধ করে দিতেই ইমন চমকে উঠে পিছনে তাকিয়ে বলল, এ কি তিথি, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? তুমি এভাবে কথা বলছো কেন, আর দরজা আটকালে কেন? তোমাকে শাস্তি দিব বলে। আমাকে তুমি করে বলছো কেন? আমি তোমার বড়, তারপরেও তোমার স্যার। তিথি ইমনের কাছে গিয়ে কলারটা ধরে বলল, বড় হয়েছে বলে কি তোমাকে আমার ভয় পেতে হবে? আমি আমার ভালোবাসার মানুষকে যা খুশি বলে ডাকতে পারি। আচমকা তিথির এমন আচরণে খানিকটা হকচকিয়ে গেছে ইমন। মেয়েটার হঠাৎ এত সাহস কি করে হলো? কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো আমি? আমাকে ভালোবাসো? আমি মিথ্যা বলি না। তাহলে আমাকে জড়িয়ে ধরো। কেন? জড়িয়ে না ধরলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। ইমন মনে মনে বলল, এটা কেমন কথা? ভালো না বাসলে কাউকে জড়িয়ে ধরতে হবে? কি হলো, ধরছো না কেন? তার মানে তুমি আমাকে ভালোবাসো? মোটেও না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে জড়িয়ে ধরছো না কেন? ইমন কিছুটা কাপা হাতে আলতো করে তিথিকে জড়িয়ে ধরলো। তার চোখের দিকে তাকিয়ে নিজের মুখটা কাছে নিয়ে গেল তিথি। ইমনের শরীরটা হালকা কাঁপছে। মাথার পিছনে হাত দিয়ে শক্ত করে ধরে দুজনের 4 ঠোঁট এক করে দিল তিথি। হঠাৎ পিছন থেকে রবি খালা চিৎকার করে বলল, তিথি! চিৎকার শুনে তাড়াতাড়ি ইমনকে ছেড়ে দিল তিথি। আম্মুর দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগে রুমের সামনে থেকে চলে গেল রবি। তিথিও তার পিছু পিছু গেল। লজ্জায় ইমনের মরে যেতে ইচ্ছে করছে। এতক্ষণ ঘটে যাওয়া বিষয় ভেবে বারবার নিজেকে ধিক্কার দিতে লাগলো। এখন সে তার খালার সামনে কোন মুখে নিয়ে দাঁড়াবে? বিশ্বাস করে তাকে এই বাসাতে থাকতে দিয়েছে সে। নিজের উপরে খুব ঘৃণা হচ্ছে তার। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শে চমকে উঠে পিছনে তাকায়। খালা! অনেক ভয় পেয়েছো না? বোকা ছেলে। তিথি যে তোমাকে ভালোবেসে ফেলেছে সেটা আমি আগে থেকেই জানতাম। এতদিন আমি ভাবতাম শুধু তিথিই তোমাকে ভালোবাসে, তাই তোমাকে এই বিষয়ে কিছু বলিনি। তুমিও যে তিথিকে ভালোবাসো সেটা আমাকে আগে বললেই পারতে, আমি কি না করতাম? তাছাড়া তোমার আম্মুর সাথে তোমাদের দুজনের বিষয়ে অনেক আগেই আমি কথা বলে রেখেছি। আম্মু, তুমি সত্যি বলছো স্যারের সাথে আমার বিয়ে হবে? ইয়েস। আম্মু, কবে আমাদের বিয়ে হবে বলো না? এভাবে বাদরের মতো লাফাচ্ছিস কেন? তোর কোনো লজ্জা করছে না? লজ্জা করবে কেন? আমি তো আমার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য আপন করে পাবো, তাই না? রবি তার মেয়ের কথায় কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। ইমন উঠে দরজাটা বন্ধ করে দিয়ে এসে বলল, আম্মুর সামনে কেউ এভাবে কথা বলে? আমি আবার কি বললাম? আমি তো শুধু আমাদের বিয়ের কথাটা জানতে চাইলাম। মেয়েদের বিয়ের কথা শুনলে লজ্জা পেতে হয়, এটা নিয়ম। এভাবে বিয়ের কথা শুনে নাচানাচি করলে লোকে তোমাকে পাগলি বলবে, আর আমাকে বলবে পাগলির জামাই। হাজব, এভাবে হাসার কি হলো? হাসবো না? আমি পাগলি হলে তুমি কি তাহলে? তুমি হলে আমার পাগল জামাই। ও তাই? এখন তাহলে আমার পাগলি বউটাকে একটু আদর করে নি। একদম না, এখনো আমাদের বিয়ে হয়নি। আচ্ছা, একটু আগে তাহলে তুমি কি করছিলে? কই, আমি তো শুধু। তিথির মুখে আঙ্গুল দিয়ে আটকে দিল ইমন। টান দিয়ে নিজের বুকের মাঝে মিশিয়ে নিল তাকে। লজ্জায় তিথির মুখখানা লাল হয়ে উঠেছে, চোখ দুটো বন্ধ করে ফেলছে। ইমন আলতো করে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নিজেকে জড়িয়ে ধরে রুম থেকে বেরিয়ে গেল তিথি। পরদিন সকালে তিথিকে কলেজে পৌঁছে দিয়ে সোজা হসপিটালে চলে গেল ইমন। সেখানে কলেজে পাওয়া সবগুলো লাশ নিয়ে আসা হয়েছিল। হসপিটালের প্রধান ডাক্তার রাব্বির কেবিনে চলে গেল। কে আপনি? আমার নাম ইমন। আপনার হসপিটালে যে লাশগুলো নিয়ে আসা হয়েছিল তার বিষয়ে আমি জানতে চাই।
সরি, পারমিশন ছাড়া আমরা কাউকে কোনো ইনফরমেশন দিতে পারবো না। ঠিক আছে, এখনই পারমিশন নিচ্ছি। কথাটা বলে রাব্বি কলার ধরে তাকে উঁচু করে তুলল। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করতে শুরু করেছে। রাব্বি আমতা আমতা করে বলে, ঠিক আছে, আমি এসব বলছি আপনাকে। নিচে নামিয়ে কলারটা ছেড়ে বলল, সবগুলো ডেট, বডির মেডিকেল রিপোর্ট আমার চাই। মেডিকেল রিপোর্ট তো পুলিশের কাছে, আমরা সেই ইন্সপেক্টর মহিবের কাছে সেগুলো জমা দিয়েছি। ইমন আবারও রাগীভাবে তাকালো তার দিকে। রাব্বি করুণ স্বরে বললেন, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমাদের কাছে মেডিকেল রিপোর্ট নেই, কিন্তু লাশগুলোর ব্যাপারে কিছু ইনফরমেশন আমি আপনাকে দিতে পারি। কি ইনফরমেশন? প্রথম দিন যে 5টা লাশ হসপিটালে এসেছিল তাদের খুনের সাথে সাদিকের খুনের অনেকটা মিল রয়েছে। কি ধরনের মিল? সেই 5 জনকে একই রকম ভাবে খুন করা হয়েছে আর সাদিককে আলাদাভাবে খুন করা হয়েছে, কিন্তু এই 6টা লাশের শরীরে আমরা একই ধরনের আঙ্গুলের ছাপ পেয়েছি। একই ধরনের ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ, কিন্তু এগুলো কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো হতে পারে না, কোনো ভয়ঙ্কর প্রাণী, তবে এই ধরনের প্রাণী আমি কোনোদিন দেখিনি। লাশগুলো কি আমি দেখতে পারি? লাশগুলো তো তাদের রিলেটিভস পরিচয় দিয়ে নিয়ে গেছে। রিলেটিভস? তার মানে লাশগুলোর পরিচয় জানা গেছে? হ্যাঁ, ইন্সপেক্টর মুহিব নিজে সাথে থেকে লাশগুলো পৌঁছে দিয়েছেন। তাহলে ডিটেলস আছে আপনার কাছে? আসলে ইন্সপেক্টর স্যার নিজে থেকে লাশগুলোর দায়িত্ব নিয়েছে, তাই আর কোনো ধরনের ডিটেলস রাখা হয়নি। হসপিটাল থেকে বেরিয়ে আসলো ইমন। ইন্সপেক্টর মুহিবের সাথে দেখা করে লাশগুলোর পরিচয় জানতে হবে। এরা কারা আর কেনই বা এদের খুন করা হয়েছে তার সব কিছু জানতে হবে। কিন্তু তার আগে একবার সাদিকের বাসায় যেতে হবে। সাদিকের কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে তার পরিবারের লোকজন হয়তো কিছু জেনে থাকবে। একটা রিক্সা নিয়ে সরাসরি সাদিকের বাসার নিচে চলে আসলো ইমন। ভিতরে গিয়ে বেল বাজাতেই সাদিকের আম্মু দরজাটা খুলে দিল। ভিতরে এসো বাবা। ভিতরে গিয়ে সোফায় বসে বসে ইমন বলল, আন্টি, সাদিকের বডিটা কবে হসপিটাল থেকে নিয়ে এসেছেন? এসব কি বলছো বাবা? আমরা তো হসপিটাল থেকে সাদিককে আনিনি। অবাক কণ্ঠে ভদ্রমহিলার দিকে চেয়ে বলল, সত্যি আপনারা সাদিককে হসপিটাল থেকে আনেননি? আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো? 2 দিন আগে আমরা হসপিটালে যাওয়ার পর ডাক্তার আমাদের বলেছিল 3 দিন পর এসে সাদিককে নিয়ে যেতে। সোফা থেকে উঠে দাঁড়ালো ইমন। সাদিকের বডিটা কে নিয়ে গেল তাহলে? এমন কোনো আত্মীয় স্বজন আছে যার কাছে সাদিকের ডেড বডি পৌঁছে দিয়েছে মুহিব? ভদ্রমহিলা কণ্ঠ একরাশ হতাশা নিয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে বাবা? তেমন কিছু না আন্টি, আসলে সাদিকের লাশটা কেউ হসপিটাল থেকে রিলেটিভের পরিচয় দিয়ে নিয়ে গেছে। ভদ্রমহিলা ডুকরে কেঁদে উঠল। মুখে কাপড় গুজে ভারী গলায় কাঁদতে কাঁদতে বললেন, কে নিয়ে গেছে আমার সাদিককে? আমি আমার সাদিককে দেখতে চাই। কোথায় আছে আমার সাদিকের শরীর? দয়া করে এভাবে ভেঙে পড়বেন না। সাদিকের বডি নিয়ে যাওয়ার মতো এমন কি আছে সেটা আমি খুঁজে বের করবই। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। ভদ্রমহিলাটা কান্না আরও বেড়ে গেল। ভিতর থেকে বাসার অন্যান্য লোক বেরিয়ে আসলো। বাসা থেকে চলে আসলো ইমন। ডাক্তার রাব্বি যদি ইমনদের 3 দিন পরে হসপিটালে যেতে বলে, তাহলে কেন তার আগেই লাশটা হসপিটাল থেকে ছাড়লো? আর কে সেই আত্মীয় যাকে ইন্সপেক্টর মুহিব নিয়ে এসেছিল? থানায় গিয়ে ইমন সরাসরি ইন্সপেক্টর মুহিবকে সামনে দাঁড়ালো। মুহিব সরু চোখে অবাক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আপনার নাম ইমন না? জি। আপনি গতকাল লাশগুলো তাদের আত্মীয়ের কাছে পৌঁছে দিয়েছেন? কোন লাশগুলো? যেগুলো আমাদের কলেজের কামরায় পাওয়া গেছে, তার সাথে সাদিকের লাশটাও। আপনার সেই সব আত্মীয়ের বিষয়ে যাবতীয় তথ্য আমার চাই। আপনি কী সব বলছেন? কিসের আত্মীয়? আমি কারো কাছে কোনো লাশ পৌঁছে দিইনি। আমি তো ওই লাশগুলোর কোনো আইডেন্টিটি খুঁজে পাইনি। ও রিয়েলি? আমার কাছে কিন্তু প্রমাণ আছে। কিসের প্রমাণের ভিত্তিতে আপনি এই কথাগুলো বলছেন? ডাক্তার রাব্বি আমাকে সব কিছু বলেছে। আপনি যে নিজের লাশগুলোর দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছেন সেটাও বলেছে। ডাক্তার রাব্বি এই কথা বলেছে? ঠিক আছে, আপনি আমার সাথে এক্ষুনি হাসপাতালে চলুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাকে মিথ্যে বলছি নাকি ডাক্তার রাব্বি? মুহিবের সাথে হসপিটালে ডাক্তার রাব্বির কেবিনে চলে আসলো ইমন, কিন্তু ভিতরে রাব্বি নেই। মুহিব একজন নার্সকে ডেকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ডাক্তার রাব্বি কোথায় গেছে? নার্সটা অবাক হয়ে তাদের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল।
কিছুটা বিরক্ত হয়ে ইমন বলল, কিছু বলছেন না কেন? ডাক্তার রাব্বি কোথায়? ডাক্তার রাব্বি একদিন আগে খুন হয়েছে। কি? হ্যাঁ, শুধু রাব্বি স্যারই নয়, একদিন আগে হসপিটালে অনেকগুলো ডাক্তার আর নার্স খুন হয়েছে। কি সব যাতা বলছেন আপনি? আমি নিজের সকালে এসে হসপিটালে ডাক্তার রাব্বির সাথে কথা বলেছি। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। একজন মৃত মানুষের সাথে আপনি কিভাবে কথা বলবেন? দেখুন, ভালোভাবে বলছি, ডাক্তার রাব্বি কোথায় আছে বলুন, না হলে কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে, আপনারা যেহেতু আমার কথা বিশ্বাস করছেন না, তাহলে আমার সাথে আসুন, নিজের চোখেই তার লাশটা দেখে নিন। ইন্সপেক্টর মুহিবকে নিয়ে নার্সের পিছু পিছু লাশঘরে চলে আসলো ইমন। ভিতরে গিয়ে একটা লাশঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। নার্সটা লাশের উপর থেকে কাপড়টা সরাতেই চিৎকার দিয়ে দূরে সরে গেল। লাশের পরিবর্তে রক্ত ছড়িয়ে আছে সেখানে, টপ টপ করে গড়িয়ে পড়ছে সেই রক্ত। মুহিব সাহস নিয়ে অন্যান্য লাশগুলোর কাপড় উঠাতে দেখলো একইভাবে রক্ত ছড়িয়ে আছে। নার্সটার দিকে তাকিয়ে বলল, লাশগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে? নার্সটা ভয়ে কাপা স্বরে বলল, আমি কিছু জানি না স্যার, এখানেই তো সবগুলো লাশ রাখা ছিল, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এসব লাশ কি একদিন আগে খুন হওয়া সেই লাশগুলো? লাশঘর থেকে বেরিয়ে আসলো ইমন। ধীরে ধীরে বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। রাফির কথাটা হয়তো ঠিক, এসব কিছুই ওই শয়তান জিনদের কাজ। তার সামনে ডাক্তার রাব্বির একটা মিথ্যে প্রতিকৃতি সৃষ্টি করেছিল, আর এই লাশগুলো হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় ও নিশ্চিত সেই জিনদেরই এই কাজ সাজি। কিন্তু তার সামনে তারা কেন মায়া দৃষ্টি করছে? তারা কি তার ক্ষমতা সম্পর্কে জেনে গেছে? ভাবনার ছেদ ঘটিয়ে হঠাৎ মুহিব বলল, আমার মনে হয় এই লাশগুলো হসপিটালের কোনো লোকই সরিয়ে ফেলেছে। ভালো করে তদন্ত করলেই বেরিয়ে আসবে। স্যার, আমাকে একটা হেল্প করতে পারবেন? কি হেল্প? আপনার গাড়িটা নিয়ে আমাকে একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন? এখন রাত হয়ে গেছে, গাড়ি হলে খুব সুবিধা হয়। শিওর? কোথায় পৌঁছে দিতে হবে আপনাকে? চলুন, গাড়িতে যেতে যেতে বলছি। হসপিটালের বাইরে এসে মুহিবের গাড়িতে উঠে পড়ল ইমন। রাজের বাসায় যেতে হবে এবার। হতে পারে সেই লাশগুলোর মধ্যে কোনো একটা রাজের লোক যাদের কিডন্যাপ করা হয়েছে। মুহিব গাড়িটা ডান দিকে মোড়ে দিতেই একটা চিপা গলিতে গাড়ির হঠাৎ থেমে গেল। মুহিব গাড়ি থেকে নেমে চেক করতে লাগলো। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর নেমে আসলো ইমন। মুহিবকে লক্ষ্য করলো, বলল, আর কতক্ষণ লাগবে? প্রায় হয়েছে, আর মাত্র 5 মিনিটের মতো লাগবে। গাড়ির সাথে এক পা ভেঙে দাঁড়িয়ে রইল ইমন। গাড়ি লালচে আলোতে। ঘড়ির দিকে দেখলো প্রায় রাত 8টা বেজে গেছে, অথচ অন্ধকার চাপাগলিতে দেখে মনে হচ্ছে মাঝরাত। হঠাৎ একটা শব্দে ঘড়ি ঘুরিয়ে আশেপাশে তাকালো ইমন। তার ঠিক সামনে ডান পাশে আরেকটা গলির মুখে একটা মেয়ের ওড়না চোখে পড়লো। হঠাৎ ওড়নাটা টান দিয়ে পিছনে ইমনের দিকে তাকালো মেয়েটা। প্রিয়া? পিছন থেকে মহিব বলল, কি বললে? আস্তে আস্তে গলিটার মুখের দিকে চলে গেল ইমন, কিন্তু প্রিয়াকে খুঁজে পেল না। তখন ওই অদ্ভুত একটা চিৎকারে সামনে দেখলো একটা মেয়ে দুজন ছেলেকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। এক পা বাড়াতেই তার কানের কাছে তীব্র শীতল বায়ু বয়ে গেল। মনের ভিতর হঠাৎই প্রশ্ন জাগলো, এটা তাকে ভোলানোর জন্য কোনো মায়া নয় তো? মনে মনে জোহাইদের শক্তি কল্পনা করে সামনে এগিয়ে যেতে লাগলো। কিছুটা পথ এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালো ইমন। মুখ তুলে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। এটা তো তাদের কলেজ গেট। তার মানে কি এগুলো সত্যি একটা মায়া? কিন্তু এরা তাকে কলেজের ভিতরে কেন নিয়ে যেতে চাইছে? আফসালয় ইমন দেখতে পেল ছেলে দুজনকে মেয়েটা সেই তালাবদ্ধ রুমে তালা ভেঙে নিয়ে গেল। ইমনের মনে এখন কিছুটা ভয় জেগে উঠল। হয়তো এরা সেই শয়তান জিন আজ আবার আরেকটা মেয়ের সর্বনাশ করবে। কিন্তু তাদের শক্তির কাছে নিজের শক্তি তো অপরাগণ ভেবে ফিরে আসলো ইমন। একই রাস্তা ধরে গাড়ির কাছে এসে খানিকটা অবাক হয়ে গেল। গাড়ির লাইটগুলো সব বন্ধ, মুহিবকেও কোথাও দেখা যাচ্ছে না। ব্যস্ত হয়ে আশপাশটা দেখতে লাগলো। কোথাও না পেয়ে আবার গাড়ির কাছে ফিরে আসলো। ফোনের টর্চ অন করে গাড়ির কাচের ভিতরে দৃষ্টি দিতেই চমকে ওঠে। ও একটা পিছনে সরে গেল। ভিতরের কাচ ভেঙে গড়িয়ে পড়ছে রক্ত। হাতের ফোনটা পড়ে গেল মাটিতে। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে। মনে কিছুটা সাহস এনে গাড়ির কাছে চলে আসলো।
গাড়ির দরজাটা বাইরে থেকে নক করা দেখে বুকটা কেঁপে উঠল তার। কোনো মতে দরজাটা খুলতেই একটা রক্তাক্ত শরীর এসে পড়লো তার উপর। শরীরটা ঘাড়ের উপরের অংশ নেই, টকবক করে রক্ত পড়ছে সেখান দিয়ে। ততক্ষণাৎ বডিটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিচে তাকিয়ে দেখলো লাশটা হাঁটুর নিচে অংশ নেই। লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লো ইমন। ভয়ে তার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। নিজেকে কোনো মতে সামলে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়লো। পাশে একটা অর্ধেক কাটা শরীর নিয়ে গাড়ি স্টার্ট করে চলে গেল। হঠাৎ পিছনে ফেলে আসা রাস্তার উপর থেকে ভয়ানক স্বরে কেউ একজন উচ্চ হেসে বললে উঠল, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। মুহিবের লাশসহ গাড়িটা নিয়ে রাজের বাসা নিতে চলে আসলো ইমন। তার শরীরের পোশাকটা রক্তে লাল হয়ে গেছে। ভিতর থেকে চমকে উঠেছে রাজ। বলল, কে আপনি? আমি ইমন। ইমন? এই নামের কাউকে তো আমি চিনি না। আর বাসার তো দরজা সব বন্ধ, আপনি ভিতরে কি করে আসলেন? ইমন মুখটা বাঁকা করে হেসে বলল, সেটা একটু পরে টের পেয়ে যাবি, কিন্তু তার আগে বল, কলেজে যে লাশগুলো পাওয়া গেছে সেগুলো কি তোর লোকের ছিল? হঠাৎ ইমনের মাথাটা কিছুটা ভরকে গেল। রাজ আমতা আমতা করে বলল, তুই করে কথা বলছেন কেন? আর আমি আপনাকে কেন এসব বলবো? কথাটা শুনে রাজের গলাটা চেপে ধরলো ইমন। তার চোখে আগুন ঝরছে। রাজের শরীর দেয়ালের থেকে উপরে তুলে কথা বলতে কষ্ট হচ্ছে। রাজের রাগী স্বরে ইমন বলল, না বললে তোকে এখানে খুন করে দেব। বাঁচতে চাইলে সব কিছু বলে দে। কলেজে তোর লোকদের কারা পুলিশ সেজে ধরে নিয়ে গিয়েছে, আর সেই লাশগুলো যে রুমে পাওয়া গেছে সেই রুমে এমন কি রহস্য আছে? কেন সেই রুমটা তালাবদ্ধ করে রাখা হয়েছে? রাজের দম বন্ধ হয়ে যাচ্ছে। গলাটা ছেড়ে দিতে ধপাস করে ফ্লোরে পড়ে গেল রাজ। গলা ধরে জোরে জোরে কেসে উঠল। ইমনের রাগে চোখের দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেল তার। ভয়ে আমতা আমতা করে বলল, বলছি, সব বলছি আমি। বল, আসল সত্যিটা কি? কলেজে আমার লোকদের যে 4 জন পুলিশ ধরে নিয়ে গেছিল সেগুলো আমারই লোক ছিল। কলেজে প্রিয়ার বদনাম করার জন্য নিজের লোকদের মিথ্যে পুলিশ সাজিয়ে গ্রেফতার করিয়েছি, যাতে সবাই ভাবে প্রিয়া মিথ্যে নাটক করে আমার লোকদের কিডন্যাপ করেছে। সবকিছু প্ল্যান মতোই হয়েছিল, কিন্তু হঠাৎ করে কেউ ওদের খুন করে দেয়। কলেজে পাওয়া সেই 5 জনের লাশ আর পরে পাওয়া 2 জনের লাশ সবাই আমার লোক ছিল। আমি জানি না কে তাদের খুন করেছে। আর সেই রুমের রহস্য কি? কেন সেই রুমটা তালাবদ্ধ রাখা হয়েছিল? আর তাদের লোকগুলোকে সেখানে কেনই বা খুন করে রেখে দিয়েছে? আমি ওই রুমের বিষয়ে কিছু জানি না। তুই জানিস তো সব কিছুই, শুধু সেগুলো পেট দেখে মুখে আনার ব্যবস্থা করতে হবে। প্লিজ মাফ করে দেন আমাকে, আমি সত্যি কিছু জানি না। ওকে, যেহেতু তুই কিছু জানিস না, তাহলে আর তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? কথাটা বলেই হাতের আঙুল ফাঁক করতেই বড় বড় নখ সেখান দিয়ে বেরিয়ে পড়ল। হঠাৎ বিদ্যুৎ গতিতে সেগুলো ঢুকিয়ে দিল রাজের পায়ে। চিৎকার করে উঠল রাজ। আরেকটা হাত গলায় রাখতেই রাজ বলল, প্লিজ আমাকে মারবেন না, আমি বলছি, সব বলছি ওই রুমের বিষয়ে। বল। কলেজের ওই রুমে আমি মেয়েদের জোর করে ধর্ষণ করতাম। প্রতিদিন রাতে জোর করে একটা নতুন মেয়েকে তুলে নিয়ে আসতাম ওই রুমে। আমি আর আমার কয়েকজন লোক মিলে এসব কাজ করতাম। আর কলেজে তখন আমার ক্ষমতা ছিল, তাই কেউ কিছু বলার সুযোগ পেত না। কিন্তু হঠাৎ করে প্রিয়া কলেজের সব কিছু হয়ে যাওয়ায় আমাদের কৃতকর্ম ফাঁস হয়ে যায় সবার সামনে। তাই আমার ক্ষমতাটাও চলে যায়, আর তখন থেকে এই রুমটা তালাবদ্ধ হয়ে রাখা হয়। কিন্তু এত বড় অপরাধ করার পর তোর কিছু হয়নি? তুই দিব্যি রাজনীতি করে যাচ্ছিস। না, মানেটা আমি বলছি তোকে, তোর তখন কোনো শাস্তি হয়নি, কারণ তুই প্রিয়ার বাবা হয়ে তখন কাজ করতি। আর প্রিয়ার বাবা এমপি হওয়ায় তোর উপর ক্ষমতা ছিল। শুধু তাই নয়, এখানে তুই তারই হয়ে কাজ করেছিস। কিন্তু কলেজের কৃতিত্ব না থাকায় প্রিয়ার উপর তোর রাগ। প্রিয়াকে সরানোর জন্য তুই লাবিবের সাথে ঝামেলা করেছিস। হ্যাঁ, আমি লাবিবের হয়ে কাজ করি, কিন্তু ওই লাবিব আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে সমস্ত কলেজের সামনে অপমান করেছে, নিজের মেয়েকে কলেজের নেতা বানিয়েছে। আমি শুধু এটার প্রতিশোধ নেওয়ার জন্য এখনো ওর সাথে আছি। একটা সুযোগ পেলেই আমি ওকে দুনিয়া ছাড়া করে দেব। মৃত্যু তো তোর অবশ্যই হবে, কিন্তু তার আগে তোর মৃত্যু হবে। আমি তো আপনাকে সব সত্যি কথা বলে দিয়েছি, তাহলে কেন আমাকে মারতে চাইছেন? অর্পাকে কেন খুন করেছিস তোরা? কেন তাকে পশুর মতো অত্যাচার করেছিস? অর্পা? বিশ্বাস করুন, অর্পাকে আমি কিছুই করিনি, আমি ওকে খুন করিনি। তাহলে কে খুন করেছে অর্পাকে? তা আমি জানি না।
আমি তো শুধু অর্পাকে তার হাতে তুলে দিয়েছিলাম। কার হাতে? লাবিব কলেজের একটা অনুষ্ঠানে অর্পাকে দেখে পছন্দ হয়ে যায় লাবিবের, তাই তার কথা মতো অর্পাকে তুলে তার কাছে পৌঁছে দিয়েছিলাম। তারপর কি হয়েছে আমি কিছু জানি না। রাজের কথা শুনে মাথা নিচু করে ফেলল ইমন। শরীরের সর্বশক্তি দিয়ে হাতের নখগুলো ঢুকিয়ে দিল রাজের গলায়। হাত দিয়ে দূরে ছুঁড়ে মারলো তার দেহ। প্রাণহীন দেহটা দিকে তাকিয়ে বাসা থেকে চলে আসলো। গাড়ির লাশটা হসপিটালে পৌঁছে দিতে দিতে রাত 2টা বেজে গেল। হসপিটালে রক্তাক্ত পোশাকটা পাল্টে বাসায় চলে আসলো। দরজা খুলে সরু চোখে তাকিয়ে তিথিকে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন? তিথির কথার কোনো জবাব না দিয়ে রুমে চলে আসলো ইমন। বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিল। বিছানার উপরে রাখা ড্রেসটা হাতে নিয়ে তিথিকে বলল, কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলছো না কেন? তিথি থেকে টি শার্টটা নিয়ে ইমন বলল, কই, বলছি তো কথা। তুমি কি আমার থেকে কিছু লুকাতে চাইছো? কি লুকাবো আমি? কয়েকদিন ধরেই তোমার আচরণ কেমন পরিবর্তন ঠেকছে। কলেজ বন্ধ, অথচ তারপরেও তুমি সকালে বাসা থেকে বেরিয়ে যাও। সারাদিন তোমার কোনো খোঁজ নেই, মাঝরাতে বাসায় আসো। কেন এসব করছো? কিসের তো কাজ তোমার? তিথির কথায় খানিকটা বিষণ্ণ মনে চুপ হয়ে গেল ইমন। কিছুক্ষণ নীরব থাকার পর বলে উঠল, আমি তোমার থেকে অনেক কথা গোপন করেছি তিথি। কি কথা? আমি অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। কেন পারছো না? কারণ হয়তো তুমি ভাবছো একজন খুনিকে ভালোবাসো তুমি, হয়তো আমার উপর ঘৃণা হচ্ছে তোমার, কিন্তু আমার কাছে এটাই ঠিক বিচার। এসব নরপশুদের একমাত্র শাস্তি মৃত্যু। ঠাস করে ইমনের গালে থাপ্পড় মারল তিথি। ছলছল চোখে তাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আমাকে তোমার এমন মনে হয় আমি ঘৃণা করব তোমাকে? আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি। তুমি যেটা করছো ঠিক করছো। আমি সবসময় তোমার পাশে আছি। তিথিকে জড়িয়ে হাত দিয়ে মুখটা তার দিকে তুলে বলল, তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? যতদিন না আমি এই রহস্যের উদ্ঘাট করতে পারছি, জোহাইদের শক্তি সেই জিনগুলোকে শেষ না করছে, ততদিন তোমাদের একটা নিরাপদ জায়গায় থাকতে হবে, নয়তো সেই জিনগুলো তোমাদের ক্ষতি করতে পারে। কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি তিথি। আমি চাই না আমার জন্য আমার প্রিয় মানুষের কোনো ক্ষতি হোক। ঠিক আছে, কিন্তু কোথায় যাব আমরা? যেখানে আমি নিয়ে যাব, কিন্তু তার আগে তোমার আম্মুকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। পরদিন রাফি আর তন্ময়ের কথা মতো তিথির আর রুবিকে জিন রাজ্যের একটা নিরাপদ জায়গায় রেখে এসেছে ইমন। সকল রহস্যের জাল খুলতে আরম্ভ করছে। অপরাকে রাজ প্রিয়ার বাবার হাতে তুলে দিয়েছে। তার মানে সবকিছুর পিছনে লাবিবের ওই হাত আছে। এতগুলো খুনও হয়তো লাবিব করেছে। হয়তো সেই এইসব শয়তান জিনদের নেতা, সেই ছদ্মবেশী গ্যাংস্টার। বাসায় দরজাটা কেউ নক করছে। ইমন গিয়ে দরজাটা খুলে খানিকটা পিছিয়ে গেল। মুখ দিয়ে অস্পষ্ট সুরে বেরিয়ে আসলো সাদিক। তার সামনে সরসরিয়ে দাঁড়িয়ে আছে সাদিক। ইমন দূর থেকে তাকালো তার দিকে। সাদিকের শরীর থেকে অদ্ভুত বিশ্রী একটা গন্ধ আসছে। মুখটা থেতলে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে নাক মুখ দিয়ে, চোখের কোণায় রক্ত। সাদিক ধীরে এগিয়ে আসতে লাগলো তার দিকে। রক্তের ছাপ পড়ে যাচ্ছে মেঝেতে। ঢের বুঝতে পারছে এটা কোনো মায়া, এটা জিনেদের তৈরি একটা ফাঁদ। ধীরে ধীরে সাদিক যত এগিয়ে আসছে তার শরীর থেকে রক্তগুলো তত তাড়াতাড়ি ঝরে পড়ছে। সাদিক কিছুটা ঘুমিয়ে বলে উঠল, আমাকে বাঁচাও মন, আমাকে সাহায্য করো, আমি মরে যাচ্ছি। আমার কাছে এসো মন, দয়া করে আমার কাছে এসো। ইমন কিছু না বলে পিছিয়ে যেতে লাগলো। সাদিক আরও এগিয়ে যাচ্ছে। তার শরীরের উপর থেকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মাথা ছাড়া একটা দেহ হেঁটে আসছে ইমনের দিকে। টক বক করে রক্ত ঝরছে তার সমস্ত শরীর থেকে। অদৃশ্য জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। ইমন পকেট থেকে মুহিবের বন্দুকটা বের করে পরপর 4টে গুলি করলো। বেলুনের মতো ফেটে রক্ত মাংস ছিটকে পড়লো রুম জুড়ে। হঠাৎই সমস্ত কিছু অদৃশ্য হয়ে গেল। রুমটায় আবার আগের মতো নীরবতা আসলো। এত নীরবতা ইমনের মনে কিছুটা অস্থিরতা সৃষ্টি করলো। এরা তো সহজে যাওয়ার নয়, নিশ্চয় আবার কোন দিক থেকে আক্রমণ করে বসবে। হাতের বন্দুকটা পজিশনে নিয়ে ইমন বলল,
আমি জানি তোরা আশেপাশে আছিস, কোথায় হয়তো লুকিয়ে বসে আছিস। সাহস থাকলে সামনে আয়। এভাবে ভিতর মতো লুকিয়ে আছিস কেন? হঠাৎ সমস্ত রুমে ভয়ঙ্কর একটা হাসি ছড়িয়ে পড়ল, সেই সাথে ভারী গলায় ভেসে আসলো। অনেক সাহস তোর না? ঠিক আছে, আগে আমার চেলাদের সাথে একটু খেলে নে, তারপর না হয় আমি আসবো। চারপাশে কালো প্রতিকৃতি সৃষ্টি হলো, ধীরে ধীরে সেগুলো মানুষের রূপ নিল, ভয়ঙ্কর আকার ধারণ করলো সবগুলো শরীর। পাশ থেকে একটা দৌড়ে আসতেই জুড়ে লাথি দিল ইমন। দূরে পড়ে গেল দেহটা, ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেল। পেছন থেকে আরেকটা এগিয়ে আসলো, হাতছাড়া দেহটার পা দুটো আলাদা করে দিল ইমন। একে একে সবগুলোই দেহই ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, কিন্তু তবুও বারবার এগিয়ে আসছে। মনে হচ্ছে মার খাওয়ার পর আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এরা। বন্দুকটা ভরে মাথার মাঝ বরাবর মারতে একটা অদৃশ্য হয়ে গেল। একে একে সবগুলোর মাথায় মারতে অদৃশ্য হয়ে গেল সব দেহগুলো। আবারও সেই ভয়ঙ্কর হাসি ভেসে এলো। সামনে রাখা চেয়ারটায় তৈরি হলো একটা মানুষের প্রতিকৃতি। ইমন অবাক হয়ে দেখলো তার সামনের চেয়ারে লাবিব বসে আছে। আগুন ঝরানো চোখ দিয়ে রাগী স্বরে লাবিব বলল, তুই কি ভেবেছিস এই আত্মাগুলো তোর গুলি খেয়ে চলে গেছে? আমার উপস্থিতিতে এরা চলে গেছে। তুই অনেক বড় অপরাধ করেছিস লাবিব, এর শাস্তি তোকে পেতেই হবে। শাস্তি? আমাকে শাস্তি দিবি তুই? লাবিবের কথায় কিছুটা থমকে গেল ইমন। লাবিব আত্মা? সে কি তাহলে জিন না? তুই যাকে খুঁজছিস তাকে কোনোদিনই পাবি না। সে তোর চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী। তার কাছে পৌঁছানোর আগেই তুই আমার হাতে মৃত্যুবরণ করবি। আমার খুব আফসোস লাগছে যে আমি যাকে খুঁজেছি সে তুই না, কিন্তু তুই তো ওর শাস্তি ঠিকই পাবি। তুই অর্পাকে খুন করেছিস, তোকে শাস্তি পেতে হবে। অর্পাকে আমি খুন করিনি, তবে খুন করতে সাহায্য করেছি। আর শুধু তাই না, তোর বন্ধু সাদিককেও আমি খুন করিয়েছি। সাদিককে তুই খুন করিয়েছিস? কি করেছে সাদিককে খুন? হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠল, আমি খুন করেছি সাদিককে। চমকে উঠে পিছনে তাকালো ইমন, বিস্ময়ের চোখ দুটো কপালে তুলে বলল, প্রিয়া, তুমি সাদিকের খুন করেছো? হ্যাঁ, আমি সাদিককে খুন করেছি। তোরই বন্ধু ছিল না, তোকে বড্ড সাহায্য করতে চেয়েছিল বেচারা। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে প্রিয়া, তুমি একটা মেয়ে হয়ে এসব মানুষরূপী শয়তানদের সাথে কাজ করছো। তোমার লজ্জা লাগে না এসব হিংস্র কাজ করতে? লজ্জা? আমাদের কোনো লজ্জা নেই। লজ্জা তো আছে তোদের মতো মানুষের। আমরা আত্মা, শক্তি আমাদের জীবন। শক্তির জন্য আমরা যা খুশি করতে পারি। রাগীভাবে ইমন বলল, তাহলে এখন শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে নাও। হাতের বন্দুকটা তুলে কয়েকটা গুলি করলো প্রিয়ার দিকে। গুলি প্রিয়াকে ভেদ করে বেরিয়ে গেল, কিন্তু তার কিচ্ছু হলো না। ইমন কাছে গিয়ে হাত তুলে দেখলো তাকে স্পর্শ করতে পারছে না। অবাক হয়ে কিছুটা পিছিয়ে গেল। লাবিব আর প্রিয়া আবার ভয়ঙ্করভাবে হেসে উঠল। ধীরে ধীরে তারা এগিয়ে আসতে লাগলো ইমনের দিকে। হঠাৎই চোখে ঝাপসা দেখতে লাগলো ইমন। মাথা ঘুরে সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতে চোখের সামনে তুষার আর রাফিকে দেখে অবাক হয়ে বলল, আমি কোথায় আছি এখন? লাবিব আর প্রিয়া কোথায়? তুমি এখন নিরাপদ জায়গায় আছো, কোনো ভয় নেই। লাবিব আর প্রিয়ার কাছ থেকে অনেক কষ্টে আমরা তোমাকে তুলে এনেছি, আর একটু দেরি হলেই ওরা তোমাকে মেরে ফেলতো। লাবিব আর প্রিয়া কি তাহলে সত্যি কোনো আত্মা? ওরা মানুষ নয়? না, ওরা মানুষ নয়, একটা মানুষ রূপে আত্মা। কিন্তু এতদিন কি প্রিয়া তাহলে অভিনয় করেছে? এটা কিভাবে সম্ভব? কেউ তার আসল রূপ বুঝতে পারেনি? আমার মনে হয় ও সেই পরিমাণ শক্তি অর্জন করেছে যতটা শক্তি তাকে আত্মাদের বশ করতে সাহায্য করবে। তারপর ওইসব আমাদের মাঝে শক্তির রূপ নিয়ে মানুষ রূপে তাদেরকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমরা তো তার কাছে কিভাবে পৌঁছাবো? কিভাবে জানবো সে কে? কে সে আড়ালে লুকিয়ে থাকা গ্যাংস্টার? যেহেতু সবগুলো হত্যার কারণ জানা গেছে, অর্পার খুনিদের চিহ্নিত করা গেছে, তাই তাকেও খুঁজে বের করা যাবে। কিন্তু কিভাবে কিভাবে আমরা তার কাছে পৌঁছাতে পারবো? জুহাইদদের ক্ষমতার জুহাইদ আমাদের তার কাছে পৌঁছাতে সাহায্য করবে।
কিন্তু জুহাইদের কি সেই ক্ষমতা আছে? ওই জিনকে হারানোর শক্তি কি জুহাইদের ভিতরে আছে? জুহাইদ তার বাবার বন্ধু একলিসের শক্তি নিজের মধ্যে নিয়ে সেই জিনদের সাথে লড়বে। আর যেহেতু এর মধ্যে জুহাইদ অনেক শক্তি অর্জন করেছে, তাই তোমার শক্তিও অনেক গুণ বেড়ে যাবে, কারণ জুহাইদের শক্তি তোমার মধ্যে আছে। আর তোমরা দুজনে মিলে একসাথে সেই জিনদের সাথে লড়বে। ঠিক আছে, আমি প্রস্তুত লড়তে, কিন্তু জুহাইদ কোথায়? তোমার পাশে। রাফির কথায় পাশে তাকালো ইমন। লম্বা সুঠাম দেহের অধিকারী একটা বিস্ময়কর সৌন্দর্যের কোনো যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ দুটো টকটকে লাল, পা থেকে মাথার উপর পর্যন্ত আলো ছড়াচ্ছে তার দেহ থেকে। ইমন বিস্মিত হয়ে বলল, আপনি রাজকুমার জুহাইদ? হ্যাঁ, আমি জুনাইদ, কিন্তু আমাকে আপনি বলবে না, আমি তোমার বন্ধু। ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে ওই গ্যাংস্টার জিনের কাছে পৌঁছাবো? এটা একমাত্র একশিল অতি বলতে পারবে, আর তার থেকে শুনতে হবে আমাদের এখন কি করণীয়। জুহাইদ ছোট একটা বল হাতে থেকে ছুঁড়ে মারল উপরে। বলটা অনেক বড় আকার ধারণ করে তার সামনে হাওয়ায় ভাসতে লাগলো। তার ভিতরে ফুটে উঠল একটা স্পষ্ট মুখ। কাপাসর আওয়াজ আসলো, কি চাও তোমার রাজকুমার? আমরা সেই শয়তান জিনের কাছে যেতে চাই যে অর্পাকে খুন করেছে, যার ইশারায় সাদিক সহ সবগুলো রহস্যময় খুন হয়েছে। তার কাছে যেতে হলে তোমাদের আগে তার কাছ থেকে সৈন্যদের মুক্ত করতে হবে। সে যেসব আত্মাদের বশ করে শক্তির রূপ দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের সবাইকে তোমাদের মুক্ত করে দিতে হবে। তাহলে তার শক্তির অর্ধেক কমে যাবে। তখন তোমরা তাকে সহজেই হারাতে পারবে, ধ্বংস করতে পারবে, তাকে সহ তার সব শক্তি। তাহলে বলুন, কিভাবে আমরা সেই সব আত্মাদের মুক্তি করতে পারবো? কিভাবে ধ্বংস করতে পারবো তার অর্ধেক শক্তি? এটা বড় কঠিন একটা কাজ। শয়তানটা সব আত্মাদের একটা গোপন জায়গায় আটকে রেখেছে। সে জায়গা বড় ভয়ঙ্কর। প্রত্যেক মুহূর্তে সেখানে নতুন নতুন বিপদের সৃষ্টি হয়। একটা বিপদ পেরোতেই আরেকটা বিপদের সৃষ্টি। আর সবচেয়ে বড় কথা হলো, সেখানে তুমি যেতে পারবে না। সেখানে ইমনকে যেতে হবে, কারণ ওই জায়গায় শুধুমাত্র মানুষই প্রবেশ করতে পারবে। কিন্তু ইমন কি পারবে একা সেই বিপদ মোকাবেলা করতে? তুমি চিন্তা করো না জুহাইদ, ইমনের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। সে তোমার শক্তি আর নিজের বুদ্ধি দিয়ে অবশ্যই সে বিপদ থেকে উদ্ধার হতে পারবে, মুক্ত করে দিতে পারবে বন্দী হওয়া সকল আত্মাদের। কালই তবে তার জন্য শেষ দিন। কালই সমাপ্তি ঘটবে এই মৃত্যুর খেলার রহস্যে। পরদিন একলিশেষ বলা কথা অনুযায়ী বন্দী আত্মাদের মুক্তি দেওয়ার জন্য সেই ভয়ঙ্কর জায়গায় রওনা হলাম। ইমন, আমার আগমন তোর ধ্বংসের জন্য লাবিব, তোর শক্তি ধ্বংস করতে এসেছি। হা হা হা, শুনে খুব হাসি পেল জুনাইদ। আপনার কথা মূর্খতার পরিচয় দিচ্ছে। আপনি হয়তো জানেন না, আমার ক্ষমতা অসীম, আমার ধ্বংস নেই। সব শয়তানের কাছেই নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়, কিন্তু তুই এটা জানিস না যে তোর ধ্বংস এগিয়ে আসছে। তোদের মতো সবগুলো অশুভ আত্মার ক্ষমতা শেষ হয়ে যাবে এখন। আমার ক্ষমতা শেষ করার মতো শক্তি আপনার নেই রাজা জুনাইদ। সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। কথাটি বলেই লাবিবের চারপাশে একটা অগ্নিবৃত্ত তৈরি করলো জুহাইদ। লাবিব হাত পা ছুঁড়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অবাক হয়ে জুহাইদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি করে সম্ভব? কেন আমি এখান থেকে বের হতে পারছি না? জুহাইদ জুড়ে হেসে উঠল, চোখ দুটো লাল করে বলল, এটা একলিসের শক্তি। এর ধারা শুধু তুই নয়, তোর সব কয়েকটা সৈন্য এখন বন্দি। তোর একমাত্র সঙ্গী পিয়াও এখন এই আগুনের জালে বন্দি। ধীরে ধীরে এখন তোদের শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু কিভাবে? আমরা তো অমর, আমাদের শক্তি তো কখনোই শেষ হওয়ার নয়। জুহাইদ আবারও হেসে উঠল, হাতের গোল বলটা ছুঁড়ে মারল হাওয়ায়। সেখানে স্পষ্ট ফুটে উঠল একটি জনমানবহীন ভয়ঙ্কর জায়গা। একা একা সেখানে হেঁটে যাচ্ছে ইমন। চারিদিকে মরুভূমির মতো ধুধু করছে বালি, কিন্তু শরীরটা ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। খুব সাবধানে পা ফেলছে ইমন। হঠাৎ তার এক পা সামনে জায়গাটায় বালিগুলো ডেবে যেতে আরম্ভ করলো। ইমন কিছুটা দূরে সরে যেতেই গভীর গর্তে পানি উঠল লাগলো।
ধীরে ধীরে গর্তটা এক গভীর পুকুরে পরিণত হলো। কালো ভয়ানক দৈত্যাকার কয়েকটা ছায়া এগিয়ে আসতে লাগলো তার দিকে। রাজা রিউলেসের তরবারিটা মুষ্টিবদ্ধ করে ধরল ইমন। একটা ছায়াকে আঘাত করতেই দূরে সরে গেল। একে একে সবগুলো ছায়াকে আঘাত করতে লাগলো। ছায়াগুলোকে ভেদ করে চলে যাচ্ছে তরবারি, কিন্তু তাদের কিছুই হচ্ছে না। বারবার এগিয়ে আসছে তার দিকে। কিছুটা পিছিয়ে গিয়ে তরবারিটা তাদের দিকে তুলে ধরতেই সেখান থেকে নীল রশ্মি বের হলো। একটা ছায়ার উপর পড়তেই চিৎকার করে সেটা অদৃশ্য হয়ে গেল। একে একে সবগুলো ছায়ার দিকে তরবারি ধরতে অদৃশ্য হয়ে গেল। ধীরে ধীরে পুকুরটার কাছে চলে গেল ইমন। স্বচ্ছ পানিতে নিজের মুখ দেখা যাচ্ছে। হঠাৎ পুকুর থেকে একটা বিশাল সাপ বের হয়ে আসলো। দেখতে দেখতে পুকুরের চারপাশ থেকে অসংখ্য সাপ বের হতে লাগলো। ইমন একটা সাপের চোখের দিকে তাকাতেই সাপটা মাথা নামিয়ে পিছিয়ে গেল। ধীরে ধীরে সবগুলো সাপ তার চোখের দিকে তাকালো। চোখের ইশারায় যেন সাপগুলো তাকে পথ দেখিয়ে দিচ্ছে। একে একে রাস্তা ছেড়ে দিল তাকে। পানিতে এক পা স্পর্শ করতেই ঝড় উঠে গেল পানিতে। তীব্র বেগে ঘুরতে ঘুরতে এক বিশাল আকৃতির সাপে পরিণত হলো। নীল বর্ণের বিশাল দেহী সাপের সামনে ইমনকে কিছুই তুচ্ছ মনে হচ্ছে। নীল আলো ছড়াচ্ছে সাপের চোখে। ইমনের দিকে ফেনা তুলে সাপটা বলল, কে তুই? এখানে কেন এসেছিস? আমি একজন মানুষ। এখানে এসেছি সেই বাক্সটার খোঁজে যেখানে আত্মাদের বন্দি করে রাখা হয়েছে। তুই একটা সাধারণ মানুষ হয়ে এসেছিস আত্মার খোঁজে? তুই কি জানিস এইখানে যে একবার আসে সে কখনো বেঁচে ফিরতে পারে না? আমি জানি, কিন্তু আমি যদি এখান থেকে বেঁচে ফিরতে নাও পারি তবু আমি ওই আত্মাদের মুক্ত করবই। তুই কোনো সাধারণ মানুষ হতে পারিস না। সাধারণ একটা মানুষ হলে আমার কাছে আসার আগেই তোর মৃত্যু হতো। তুই কি জানিস আমি এই জায়গাটার পাহারাদার? সেই বক্সটার কাছে যেতে হলে আগে তোর আমাকে হারাতে হবে। আমি প্রস্তুত। একলিসে শেখানো একটা মন্ত্র পড়ে হাতে তরবারিটা উপরে ছুঁড়ে মারল ইমন। ধীরে ধীরে তরবারিটা একটা বিশাল আকৃতির সাপে পরিণত হলো। আগের সাপটা হঠাৎ এই সাপের সামনে মাথাটা নত করে ফেলল, নিজের আকারটা ছোট করে ফেলল। আপনি এগিয়ে যান সামনে। নীল সাপটা অদৃশ্য হতেই পুকুরের সব পানি শুকিয়ে গেল। পুকুরের মাঝখানে দৃশ্যমান হলো একটি ছোট ঘর। ইমন যতই ঘরটার কাছে যাচ্ছে অদ্ভুত সব আওয়াজ আসছে তার কানে। চিৎকার আসছে অসংখ্য মানুষের। হঠাৎ পিছন থেকে জহিদের গলায় আওয়াজ শোনা গেল, ইমন ওখানে যেও না, তুমি মারা যাবে। পিছনে ফিরে এসো ইমন, পিছনে তাকাও। চমকে উঠল ইমন। তীব্র কৌতূহলে পিছনে তাকানোর জন্য প্রস্তুত হতে আবার আওয়াজ আসলো, পিছনে তাকিও না ইমন, এসবই তোমাকে ভুলানোর জন্য মিথ্যে মায়া। পিছনে তাকালেই তুমি মারা যাবে। অসহ্য আওয়াজে কানে হাত দিয়ে সামনে এগোতে লাগলো ইমন। ধীরে ধীরে ঘরটার ভিতরে প্রবেশ করলো। ঘরের মাঝ বরাবর একটা বাক্স হাওয়ায় ভাসছে। বাক্সটা হাতে নিয়ে বেরিয়ে আসলো ঘর থেকে। তখনই চারপাশ থেকে অনেকগুলো আত্মা ঘিরে ফেললো তাকে। থমকে দাঁড়ালো ইমন, বুঝতে পারছে না কি করবে। হঠাৎ জহিদের কণ্ঠে ভেসে আসো, বাক্সটা খুলে উপরে ছুঁড়ে মারো ইমন, তাড়াতাড়ি করো, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। এদের শক্তি অনেক বেড়ে গেছে। কথাটা শুনে তৎক্ষণাৎ বাক্সটা খুলে ফেললো ইমন। সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারলো উপরে। চারদিকে তীব্র আলো সৃষ্টি হলো। উপরে উঠে যাচ্ছে যেন একটা আলোকের লালচে আলো। কিছুক্ষণ পর পরিবেশটা আগের মতো হয়ে গেল। সমস্ত আত্মার মুক্তি হয়েছে। ইমন আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসলো। বাইরে আসতেই জুহাইদের সাথে দেখা হলো। তারা দুজনে একসাথে উড়ে চলে আসলো অনেকটা পথ। হঠাৎই তাদের মাথার উপরে আকাশটা ঘন কালো বর্ণ ধারণ করলো। চারপাশে শান্ত পরিবেশ। হঠাৎই সৃষ্টি হলো তীব্র ঝড়। ভয়ঙ্কর একটা আওয়াজ আসতে লাগলো তাদের কানে। জুহাইদ অস্পষ্ট সুরে বলে উঠল, সে আসছে। ইমন খানিকটা উদ্বিগ্ন হয়ে বলল, এটাই কি সেই জিন? হ্যাঁ, তুমি আর দেরি করো না ইমন, তাড়াতাড়ি এখন থেকে চলে যাও। এখান থেকে সামনে কিছু দূর যেতেই একটা ঘন জঙ্গল পড়বে।
সেখানে কোনো একটা গাছের নিচে কোঠরে লুকিয়ে আছে একটা সবুজ পোকা। তোমাকে মারতে পারলেই জিন মারা যাবে, কারণ তার ভিতরেই লুকিয়ে আছে জিনটার প্রাণ। কিন্তু কিভাবে আমরা সেই অদ্ভুত কাজটা খুঁজে বের করব? অ্যাটলিস্ট তোমাকে সাহায্য করবে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, জিনটা চলে গেছে। জুহাইদের কথায় সেই জঙ্গলে চলে গেল ইমন। জুহাইদ উড়ে উড়ে একটা খোলা জায়গায় চলে আসলো। তখনই তার সামনে কালো ভয়ানক এক বিশাল দেহ নেমে আসলো। জুহাইদের দিকে তাকিয়ে বলে উঠল, শেষ পর্যন্ত তুই আমাকে সামনে আসতে বাধ্য করলি। আমি যেটা চাই সেটা অর্জন করেই ছাড়ি। তাছাড়া তোর মৃত্যুটা আমার হাতে লেখা আছে। আমার মৃত্যু? আমাকে আগে ভালো করে দেখে নাও রাজা জুহাইদ, তারপর না হয় দেখা যাবে কে কার হাতে মারা যায়। কথাটা বলেই মুখের কাপড়টা সরিয়ে সামনে তাকালো জিনটা। জুহাইদ অবাক হয়ে বলল, প্রিন্সিপাল আরাফাত চৌধুরী। হ্যাঁ, আমি প্রিন্সিপাল আরাফাত চৌধুরী, আমিই সেই জিন। তবে এটা আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় পেলে তুমি ভয়ে চমকে উঠবে জুহাইদ। বল, কে তুই? কি তোর আসল পরিচয়? জুহাইদের কথায় জিনটা ভয়ানকভাবে হাসতে লাগলো। সেই সাথে তার রূপ পরিবর্তন হতে লাগলো। একসময় তার নিজের আসল রূপ চলে আসলো জিনটা। জুহাইদের চোখে বিস্ময়কর ফুটে উঠল। চোখ দুটো রক্তের মতো লাল করে রাগী সুরে বলল, আহান তুই? হ্যাঁ, আমি সেই জিন যে তোর বাবাকে হত্যা করেছি। শুধু তাই নয়, তোর ভালোবাসার মানুষকেও আমি দর্শন করেছি, নির্মমভাবে খুন করেছি তাকে। তুই অনেক বড় অপরাধ করেছিস আহান। তোকে সেই দিনই হত্যা করা উচিত ছিল, যেই দিন তুই আমার বাবাকে মেরেছিলি। কিন্তু তখন আমার শক্তি ছিল না। আজ আমার শক্তি আছে। আজ তোর মৃত্যু নিশ্চিত। তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। জুহাইদ তানহাকে মারার জন্য এগিয়ে যেতেই তানহা তার শক্তি দিয়ে তাকে দূরে ফেলে দিল। রাগীভাবে জুহাইদের দিকে এগিয়ে যেতেই হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছে, বুকে যেন কেউ পাথর বেঁধে দিয়েছে। আচমকা পেছন থেকে ইমন বলল, তোর আত্মা এখন তোর হাতে আহান। আহান মুখ খুলে পিছনে তাকালো। ইমনের হাতে বাক্স। সবুজ পোকাটা দেখে ভয়ে গলা শুকিয়ে গেল তার। আমতা আমতা করে বলল, আমাকে মাফ করে দাও, দয়া করে ওটা ফেলো না, আমাকে ফেরত দিয়ে দাও ওটা। আমি তোমাদের সব কথা শুনবো, তোমরা যা বলবে তাই করব। জুহাইদ ইমনের হাত থেকে বাক্সটা নিয়ে আগুনে পুড়িয়ে দিল। আহান জুড়ে চিৎকার করছে, তার শরীর নিচ থেকে পুড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সমস্ত শরীর পুড়ে গেল তার। একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল চারদিকে। জুহাইদ ইমনের কাঁধে হাত রেখে বলল, আমাকেও যেতে হবে বন্ধু। কোথায় যাবে তুমি? আমার রাজ্য, সেখানে আমার জন্য সবাই অপেক্ষা করছে। এখনই যাওয়ার কি দরকার? আর দেরি করা ঠিক হবে না। তুমি ভালো থেকো, আর যখন মন চাইবে আমার কথা স্মরণ করলেই আমার শক্তি তোমার উপর, মানে তোমার মাঝে চলে আসবে। তখন আমার সাথে কথা বলতে পারবে তুমি। তবে তার হয়তো আর প্রয়োজন হবে না। সকল রহস্যের আজ সমাপ্তি ঘটেছে। শেষ হয়েছে মৃত্যুর খেলা, অনুচ্ছেদ। ভালো থেকো, আসি। ইমনের সামনে তিনজন দাঁড়িয়ে আছে, রাফি, তুষার আর জুহাইদ। ধীরে ধীরে তারা উপরে উঠে যাচ্ছে। তীব্র আলোর বেগে উড়ে চলে গেল তারা। ইমনের চোখের কোণে পানি চলে এসেছে। হাতের উল্টো পিঠে পানিটা মুছে কাঁধে করে স্পর্শ অনুভব করলো। পিছনে তাকিয়ে দেখলো তিথি দাঁড়িয়ে আছে। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বাসায় যাবে না? যাব। খালা কোথায়? আম্মু বাসায়। আমাকে বলল জামাই নিয়ে বাসায় যেতে। জামাই মানে? কে জামাই? ইস ন্যাকা, জামাইকে তিনি জানে না। আমাদের তো এখন বিয়ে হয়নি, তাহলে জামাই হলাম কিভাবে? হওনি তো হবে, আজকে হবে। ও তাই? তাহলে বউকে একটু অগ্রিম আদর করে নেই। ওই না, তুমি একদম আমার কাছে আসবে না। কেন? তুমি এখনো আমাকে প্রপোজ করো নাই। আগে প্রপোজ করো, তারপর ভালোবাসা। খাইছে আমারে। কি বললে তুমি? কই, আমি বললাম কিভাবে প্রপোজ করব? তোমার ইচ্ছে, তবে ভালো না হলে কিন্তু আমি একসেপ্ট করব না। ওকে।
ইমন তিথির হাতটা তার হাতের মধ্য দিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, সুপ্রসারিত খগনে শুভ চাঁদের আলোয় মাখবো তোমার গা। যদি তুমি পাশে থাকো, বসন্তের রঙিন আভাসে ভাসাবো তোমায়। যদি তুমি পাশে থাকো, একগুচ্ছ জোনাকির আলো গেঁথে দেব তোমার খোপায়। যদি তুমি পাশে থাকো, হৃদয়ের সিংহাসনের রানী করে রাখবো তোমায় সারাটা জীবন। যদি তুমি পাশে থাকো। কিন্তু যদি বলো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, বড্ড বেশি ভালোবাসি। তুমি কি আমার হবে? সেই শুভ্রতার নীলিমা, রঙিন ক্যানভাসের সেই অঙ্কন, ভালোবাসার রানী। তিথির চোখের কোণে জল, মুগ্ধ হয়ে তাকালো সেই মোহময় চাহনির পানে। শক্ত করে জড়িয়ে ধরল তার ভালোবাসাকে, যেন কোনোদিন হারাতে দিবে না। ইমন তিথির মাথায় একটা চুমু দিয়ে বলল, এখনো কিন্তু কিছু বলো নাই। কেমন হয়েছে আমার প্রপোজ? খুব একটা ভালো না, তবে চলবে। তিথি ভেঙচি কেটে সামনে হাঁটতে লাগলো, মুখে তার প্রসারিত হাসি। পিছনে ছুটে আসছে ইমন। মজার ছলে একটু জোরে ছুটে চলল তিথি। ইমন পিছু পিছু দৌড়ে চিৎকার করে বলল, চলবে মানে কি? বললে না তো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি।